আপনি যদি কিছু মনে না করেন, ওনাকে আমি বিয়ে করতে চাই। কি? তুমি বিয়ে করবে মানে? হুম, আমি করতে চাই। না, তোমাকে বিয়ে করতে হবে না। তুমি ছোট, তোমার আর ওর বয়সে অনেক পার্থক্য আছে। ওই যখন বিয়ে করতে চাচ্ছে তোমার সমস্যা কোথায়? আবির, তুমি সত্যি বিয়ে করবে? জি। আবিরের সৎমা আবিরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আবিরকে তিশার পাশে বসিয়ে দিয়ে বলল, আমার এক ছেলে পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার ছোট ছেলে তিশাকে বিয়ে করবে। এবার আপনারা থামেন প্লিজ। মেঝো আম্মু, এসব কি বলছেন? ওই ছোট মানুষ এই প্রথম আমার বিয়েতে এই বাড়িতে পা দিয়েছে। তুই চুপ থাক, ওই নিজেই বিয়ে করবে বলেছে। আর আপনারা প্লিজ থামবেন, অনেক বাজে কথা বলছেন। আর না, কাজী সাহেব বিয়ে পড়ান। আবির তিশার বিয়ে পড়াতে লাগলো। অনেকজন বলাবলি করতে লাগলো। সবাই নানা ধরনের কথা বলতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। চোখের কোণায় পানি পড়ার আগেই মুছে ফেললো। আবির তিশার বিয়ে হয়ে গেল। আবিরের ফোন বেজে উঠল। আবির বলল, আন্টি, আমি কি এখন উঠতে পারি? মামি ফোন দিয়েছে, আমি কাউকে কিছু না বলে এসেছি তো। ওকে, যাও। আবির উঠে কিছু দূরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঘুরতে যাবে, সাথে সাথে আবিরের আব্বু আবিরকে জড়িয়ে ধরলো। আবির থমকে গেল। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আবিরের আব্বু কান্না করতে করতে বলল, আমি তোমাদের সাথে এত অন্যায় করছি, আর সেখানে তুমি আমার মান সম্মানের কথা ভেবে তিশাকে বিয়ে করলে? আপনি যেমনই হন না কেন, আমি অস্বীকার করতে পারবো না যে আপনি আমার বাবা না। আর আমি মনে করি সন্তান হিসেবে আমার কর্তব্য আপনার মান সম্মান রক্ষা করার, এর বাহিরে কিছু না। তাই আমাকে নিয়ে গর্ব করার কোনো প্রয়োজন নাই। আবির কথাটা বলে ওর আব্বুকে সরিয়ে দিয়ে চলে গেল। আবিরের আব্বু অপলকভাবে তাকিয়ে থাকলো। তিশার আব্বু এসে বলল, বুঝলি ছোট, রক্ত সবসময় কথা বলে। একটা জিনিস ভাব, এত বছর পর এখানে এসেছে, অন্য কেউ হলে রেগে থাকতো, আমাদের কথা কখনোই ভাবতো না। ওই আরও খুশি হতো, বাট আমাদের পাশে দাঁড়ালো। যাই হোক, ওইদিকে আয়। তিশার আব্বু আবিরের আব্বু ওইদিকে যেতে লাগলো। আবির তিশার পাশে বসে আছে। তিশার কাজিনরা সবাই আবিরের সাথে মজা করতে লাগলো। আবির বিষয়টা ভালো লাগলো না। আবির বলে উঠল, আপু, আপনারা এমন কেন করছেন? প্লিজ আমার সাথে এমন করবেন না তো। আবিরের কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকালো। একজন বলে ওঠে, আরে পিচ্ছি দুলা ভাই, আপনার এত সুন্দর সুন্দর শালিকা দেখে কি আপনার ভালো লাগছে না? আমার কাছে আমার বউ বেস্ট। দূর থেকে কথা বলেন। আপনারা এইভাবে হুটহাট করে কাছে ঘেঁষে বসছেন কেন? আবিরের কথা শুনে তিশা অবাক হয়ে তাকালো। তিশার কাজিনরা বলে ওঠে, বাব্বা, বিয়ে হতে না হতেই বউ বেস্ট। এক্সকিউজ মি। আবির কথাটা বলে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে একজন বলে ওঠে, আবির, তুই কোথায় আছিস রে? আমি তো গ্রামে। কি হয়েছে? রাঙাপুর গ্রামে যাওয়া লাগছিল, একজনের রক্ত দেওয়া লাগতো, খুব দরকার ছিল। আরে আমি ওই গ্রামে আছি, কোন হসপিটালে সেটা বলো। তাহলে তো অনেক ভালো হইল। আমি তোর নাম্বার দিচ্ছি তাকে, আর তোকে ঠিকানা লিখে দিই। ঠিক আছে, দে। আবিরকে ঠিকানা টেক্সট করে দিলে আবির বলে ওঠে। ঠিক আছে, আমি যাচ্ছি। আবির কল কেটে দিয়ে তিশাকে বলল, এই যে শুনেন, আমি একটু হসপিটালে যাব। কেন, কিছু হয়েছে তোমার? না, একটু দরকার আছে, আমি আসছি। রাতুলের বাইক নিয়ে যাও, তাড়াতাড়ি হবে। এখন এখানে ভ্যান পাবে না। রাতুল, আবিরকে নিয়ে যা তো। রাতুল আবিরকে নিয়ে বের হইল। রাতুল বলে ওঠে, আবির, কোথায় যাবে? ভাইয়া, একটু হসপিটালে যাব। কেন? চলেন, পরে দেখতে পাবেন। আবির রাকিবের বলা ঠিকানায় চলে গেল। হসপিটালে দুজন চলে গেল। আবির যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারে কল দিয়ে লোকটার নিচে এসে আবির আর রাতুলকে নিয়ে গেল। আবির লোকটার মেয়েকে রক্ত দিয়ে চলে গেল। রাতুলকে লোকটা বলে, চাচু, এটা তো মেজো চাচুর ছেলে আবির। লোকটা বেশ অবাক হয়ে গেল। লোকটা বলে ওঠে, কি বলছো? এটা রফিকের ছেলে, আগে তো দেখি নাই। আরে চাচুর প্রথম স্ত্রীর সন্তান। লোকটা হতভম্ব হয়ে বলে, কি, সে পিছিয়ে এত বড় হয়ে গেছে? আল্লাহ, ওদের তো অনেক নাম ডাক ওদের গ্রুপে। অনেক ভালো ছেলেটা, বাপের মতো মোটেও হয় নাই। ও, এবার কি হয়েছে? লোকটা বলে ওঠে, ইভা অ্যাক্সিডেন্ট করছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। ওদের গ্রুপে আমার ভাতিজি আসছিল, সেখান থেকে ওদের থেকে সাহায্য চাইছিলাম। এত তাড়াতাড়ি আসবে ভাবতেও পারি নাই। ও আচ্ছা।
রাতুল লোকটার সাথে কথা বলতে লাগলো। এদিকে আবির রক্ত দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে এসে বলে, আঙ্কেল চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা হইলে আমাদের জানিয়ে দিন। লোকটা আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, অনেক বড় হও বাবা, মানুষের মতো মানুষ হও। আমি তো ভাবতে পারছি না তুমি রফিকের ছেলে। মাশাল্লাহ, তোমার আম্মু তোমাকে মানুষের মতো মানুষ করছে। আঙ্কেল আমরা আসছি। আবির রাতুলকে নিয়ে বের হয়ে গেল। রাতুল বাইক চালাতে চালাতে বলল, বাহ ছোট ভাই, তুমি তো দেখি মানুষ সেবা করো। তোমাদের গ্রুপের নামটা অনেক আগে শুনেছি, হাবিব রহমান তোমার আইডি? হুম, তুমি অ্যাডমিন? আমি আমার 2জন ফ্রেন্ড আছে। ও আচ্ছা, অনেক ভালো। দুইজন টুকটাক কথা বলে চলে গেল। আবির বাসায় গেলে আবিরকে ধরে বাসর ঘরে দিয়ে আসলো। বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আবিরের অনেক লজ্জা লাগতে লাগলো। আবির সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তিশা খাটের উপরে ঘোমটা দিয়ে রেখেছে। আবির তিশার পাশে বসলো। আবির তিশার ঘোমটাটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। ধন্যবাদ আবির। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? না মানে, আবির এই বিয়েটা কেন করলে? তুমি জানো তুমি আমার কত ছোট। বয়স দেখে কি হবে, আপনি তো আমার স্ত্রী হয়ে গেছেন। তারপরও আচ্ছা, মেঝো আম্মুকে কি বলেছো আমাকে যে তুমি বিয়ে করছো? না, এটা বলা যাবে না, আম্মু অনেক রেগে যাবে। এই সময় পড়াশোনা বাদে বিয়ে করছি, বউকে কি খাওয়াবো অনেক কথা শুনতে হবে। আর তাকে না বলে বিয়ে করছি, মামারাও রেগে যাবে। তাহলে আমাকে বিয়ে কেন করলে? কাউকে তো বলার সাহস পাবে না। চিন্তা করেন না, ইন্টার পরীক্ষাটা শেষ করি, তারপর আম্মুকে বলে দিব আপনাকে ভালোবাসি আর আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আশা করা যায় মেনে নিবে। আর আপনাকে বেশি হাত খরচ তো দিতে পারবো না, আমার সাধ্য অনুযায়ী দিতে পারবো না। একটু কষ্ট করেন, আমি জব নিব। এখন নিতে গেলে আম্মু করতে দিবে না, পড়াশোনায় ক্ষতি হবে ভেবে। তোমাকে আমার খরচ দিতে হবে না। আমি এখানে প্রাইমারি স্কুলের শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি আমাদের স্কুলে বাচ্চাদের পড়াই। কি আপনি শিক্ষিকা? বাহ, পড়াশোনার পাশাপাশি শিক্ষিকাও হয়েছে। কতদিন ধরে এই জব করেন? পড়াশোনায় সমস্যা হয় না? না, নতুন জয়েন্ট হয়েছি 1 মাস হলো। আমার ভালোই লাগে বাচ্চাদের পড়াতে। ও আচ্ছা, আমার যে কবে পড়াশোনা শেষ হবে, কবে যে ডাক্তার হতে পারবো। তুমি ডাক্তার হবে? জি, আমার ইচ্ছা আছে ডাক্তার হয়ে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দিব। মাশাল্লাহ, অনেক সুন্দর চিন্তা ভাবনা। ধন্যবাদ। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাবেন নাকি গল্প করবেন? আজকে তো বাসর রাত, গল্প করলে খারাপ হয় না, বাট তোমার ঘুম পেলে ঘুমিয়ে যাও। আচ্ছা, গল্প করি। আচ্ছা শুয়ে পড়ো, লাইট অফ করে দেই। আপনি না বললেন গল্প করবেন? শুয়ে থেকে গল্প করি। সারাদিন বসে থেকে থেকে মাথা ব্যথা করছে, এখন আর বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আপনি আমার কোলে মাথা দেন, আমি মাথায় হাত বুলিয়ে দেই। আরে না, তুমি শুয়ে পড়ো। আরে লজ্জা পাচ্ছেন কে? দেখেন ঠিক হয়ে যাবে। তিশা লাইট অফ করে আবিরের কোলে মাথা দিলে আবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আবিরের হাতের স্পর্শ পেয়ে তিশা চোখ বন্ধ করে নিল। আবির আস্তে আস্তে তিশার মাথায় হাত বুলিয়ে দিলে তিশা ঘুমিয়ে গেল। আবির কয়েকবার ডাকলে দেখে কোনো সারা শব্দ নাই। আবির বুঝতে পারলো ঘুমিয়ে গেছে। আবির মাথার নিচে বালিশ দিয়ে পাশে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আবির ভ্যাবাচেকা খেয়ে গেল। আবির তিশার বুকের উপরে মুখ গুজে ছিল, আর তিশা আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবির লজ্জায় লাফ দিয়ে উঠলে তিশা বলে ওঠে, কি হলো, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? সরি, ঘুমের ভিতরে কোলবালিশ ভেবেছিলাম মনে হয়। সরি সরি। আরে সরি কেন বলছো? আমি তো তোমার বউ, আমাকে জড়িয়ে ধরা থেকে শুরু করে যা ইচ্ছে করতে পারো। এখানে সরি বলার কি আছে, বোকা ছেলে? না মানে কেমন যেন শরম লাগছে। আচ্ছা, কত বাজে? তাহলে তো আজান দিয়েছে, চলেন অজু করে নামাজ পড়ে নিই। আচ্ছা চলো। তিশা আলমারি থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে আবির ড্রেস চেঞ্জ করে নিল। তিশা ড্রেস চেঞ্জ করে অজু করে বের হইল। আবির ওয়াশরুমে গেল। আবির অজু করতে লাগলো। অজু শেষ হইলে তিশা 2টা জায়নামাজ বিছিয়ে দিল। আয়নার সামনে দাঁড়ালো। তিশা পিছনে দাঁড়িয়ে পড়ল। দুইজন নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ হইলে আবির বলে ওঠে, চলেন দুইজন ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করলে সকালে ভালো লাগে। বাইরে চলো, গ্রামের দৃশ্য দেখলে তোমার ভালো লাগবে। চলেন। ওয়েট করো, বড় হিজাবটা পরে নেই। তিশা আলমারি থেকে হিজাব বের করে পরে নিল। আবির তিশা রুম থেকে বের হয়ে গেল। আবির তিশা রাস্তায় গিয়ে দুজন হাঁটতে লাগলো। আবির বলে ওঠে, চলেন দৌড়ে প্রতিযোগিতা দেই, দেখি কে পারে। না না, আমি পারবো না। আরে পড়বেন, চলেন। দৌড় না দেওয়ার আগেই হেরে যাচ্ছেন, ভিতর ডিম একটা। আবির কথাটা বলে জোরে জোরে হাসলে তিশা প্রকুচকে বলল,
মোটেও আমি ভীতু না। চলো দেখি কে পারে। দুজন 3বার গুনে দেয় দৌড়। তিশার দৌড় দেখে আবির দৌড়ের গতি কমিয়ে দিল। তিশা গাছের কাছে যেতে উষ্টা খেয়ে পড়ে গেল। আবির দৌড়ে গিয়ে তিশাকে ধরলো। সরি আমার জন্য ব্যথা পেলেন। সরি, আমি বুঝতে পারি না এভাবে পড়ে যাবেন। তিশার পায়ে ব্যথা পাওয়াতে তিশা কান্না করতে লাগলো। আবির তিশার হাতে একটু ছিঁড়ে গেছে। আবির ফু দিতে দিতে বলল, সরি, কান্না করেন না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। পায়ে অনেক ব্যথা করছে। আবিরের অনেক খারাপ লাগতে লাগলো। আবির গায়ে হাত দিয়ে আঙুলগুলো টেনে দিতে লাগলো আর পায়ে কাটা স্থানে ফু দিতে লাগলো। রুমাল দিয়ে বেঁধে দিয়ে কোলে তুলে নিল। তিশা কান্না করতে লাগলো। প্লিজ কান্না করেন না, ঠিক হয়ে যাবে। আবির তিশাকে বোঝাতে বোঝাতে বাসার দিকে নিয়ে যেতে লাগলো। তিশা আবিরের গলা জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, বাবা, আমার বরটা তো শক্তি আছে, এতখানি কোলে করে নিয়ে আসলো, আমার খেয়াল নেই। চোখের পানি মুছে ব্যথা ঠিক হয়ে যাবে। আমাকে নামিয়ে দাও, তুমি অনেকক্ষণ ধরে আমাকে নিয়ে আসছো কোলে করে। সমস্যা নাই। আরে নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো। পায়ে ব্যথা পেয়েছেন, কিভাবে হাঁটবেন শুনি। চুপচাপ বসে থাকেন। আবির তিশাকে কোলে নিয়ে যেতে লাগলো। কিছু বাচ্চারা বলতে লাগলো, ম্যাম হিরোইন হয়ে গেছে, সিনেমার মতো হিরো ম্যামকে কোলে করে নিয়ে যাচ্ছে। বাচ্চাদের কথা শুনে তিশা লজ্জা পেয়ে গেল। তিশা নামিয়ে দিতে বললে আবির শুনল না। আবির বাসায় নিয়ে গেল। বসার ঘরে গেলে সবাই ছুটে আসলো। কি হয়েছে তো তিশা? আবু, পড়ে গিয়েছিলাম, পায়ে একটু কেটে গেছে। আবির এখন তো নামিয়ে দাও। আবির তিশাকে সোফায় বসিয়ে দিল। তিশার আম্মুর দিকে তাকিয়ে বলল, আন্টি, ফার্স্ট বক্স হবে? তিশার আম্মু বলে ওঠে, আমি এখন আনছি। তিশার আম্মু ফার্স্ট এড বক্স নিয়ে আসতে গেল। ফার্স্ট এড বক্স নিয়ে আসলে আবির তিশার পায়ে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আয়ানের সৎমা বলে ওঠে, তোরা কোথায় গেছিলি সকাল সকাল? একটু হাঁটতে গেছিলাম। হাঁটতে গেছিস, ভালো কথা। ব্যথা কিভাবে পেলি? আমার জন্য উনি ব্যথা পেয়েছে। বারবার নিজের দোষ কেন দিচ্ছ? তোমার কি দোষ? আমি চোখে কম দেখছি তাই শেকড় সাথে বেঁধে পড়ে গেছি। আমি প্রতিযোগিতা দিতে জোর না করলে এমন কিছু হতো না। আবিরের কথা শুনে সবাই ব্রুকুচকে তাকালো। তিশা সবার তাকানো দেখে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? দৌড়ের প্রতিযোগিতা দিয়েছিলাম, কে আগে বটগাছ ছুঁতে পারে। ও আচ্ছা, যা দুইজন রুমে। তিশা কিছু বলবে তার আগে আবিরের ফোনের কল আসলো। আবির কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েছো? জি আম্মু, আপনি পড়ছেন? হ্যাঁ। তুমি বাসায় আসবে কবে? তাড়াতাড়ি বাসায় আসো। কলেজে যাবে নাকি? আর কোথায় আছো বলো তো? মানে আম্মু, কিভাবে যে বলি, রাগ না করলে সত্যি বলবো, আর যদি রেগে যান তাহলে বলবো না। কি মিথ্যা বলবে নাকি? সত্যি বলো। আম্মু, আমি ঢাকা সিটির ভিতরে নাই, প্লিজ আম্মু রেগে যাইয়েন না। এখানে একজনকে রক্ত দেওয়া লাগছে, অনেক খারাপ অবস্থা। আর উনি রাইসার চাচাতো বোন ছিল। কি তুমি ওদের গ্রামে গেছো? তোমাকে আমি কতবার বলেছি ওই গ্রামে পা দিবে না। আম্মু, আই এম সরি। তাড়াতাড়ি বাসায় আসবে, আর 20 মিনিটের ভিতরে ওখান থেকে বের হবে, না হলে আমার সাথে কথা বলবে না। আম্মু এমন করেন না, ওকে আমি এখন বের হচ্ছি। আবিরের আম্মু কল কেটে দিল। আবির ফোনটা রেখে বলল, আঙ্কেল, আমাকে চলে যেতে হবে। কি বলছো, এখন চলে যাবে? তুমি না কিছুদিন থাকবে? আম্মু অনেক রেগে গেছে, এখন থেকে বের না হইলে আম্মু আমার সাথে আর কথা বলবে না। এখনো আগের মতোই জিত আছে। আবির ওর আব্বুর কথা শুনে কিছু না বলে তাড়াতাড়ি করে রুমে চলে গেল। তিশা আবিরের পিছন পিছন যেতে লাগলো। আবির তাড়াতাড়ি করে ব্যাগ গোছাতে লাগলো। তিশা বলে ওঠে, এখন চলে যাবে? চলে যেতে হবে। আর কয়েকদিন থাকা যায় না? না আম্মু রেগে আছে, যা বলবে তাই। এখন বের না হইলে যদি জানে এখনো এখানে আছি, তাহলে সত্যি কথা বলবে না। আরে ধ্যাত, তোমাকে ভয় দেখাচ্ছে হয়তো। না সত্যি, এমন করে আমি আম্মুর অবাধ্য হইলে আমার সাথে ছোট থেকে এমন করতো। ও আচ্ছা। ও, আপনার ফোন নাম্বার দেন। আবিরকে নাম্বার দিলে আবির নাম্বার তুলে নিল। ব্যাগ কাঁধে নিয়ে তিশার কপালে চুমু দিল। তিশা আবিরকে জড়িয়ে ধরলে আবির থমকে গেল। তিশার চোখের পানিতে শার্টের উপরে পড়তেই আবির তিশার থেকে নিজেকে সরিয়ে বলল, এই আপনি কান্না করছেন কেন? তোমার সাথে কি আর দেখা হবে না? আরে কেন হবে না, অবশ্যই হবে। আমি মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে আসবো তো। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, হুট করে কেন জানি খারাপ লাগছে। আরে ধুর পাগলি, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? সুযোগ পাইলে আমি কল দিব। কান্না করেন না, আপনি কান্না করলে আমার ওইখানে গেলে খারাপ লাগবে।
ওকে, কান্না করবো না, সাবধানে যাও। ঠিক আছে চলেন, এগিয়ে দিবেন তো নাকি? আবির তিশার গালে চুমু দিলে লজ্জা পেয়ে গেল। তিশার হাত ধরে নিচে গেল, সবার থেকে বিদায় নিল। আবির ওর আব্বুর সামনে গেলে বলল, ভালো থাকবেন, আর বেশি রাগারাগি করবেন না। এই অবস্থায় বেশি চিল্লাপাল্লা করা ঠিক না। আর ভাইয়ার উপরে রাগ করার দরকার নাই। ওনার লাইফ, উনি ডিসিশন নিবে কার সাথে উনি সুখে থাকবে। জোর করে কোনো কিছু করা ঠিক না। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আবিরের আব্বু আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আবির কিছু না বলে চলে গেল। রাতুল বলে উঠল, চলো আমি এগিয়ে দিই। আমিও যাব। চলো। রাতুল, আবির, তিশা বের হইল। রাতুল বাইকে উঠল, তারপর আবির, তার পিছনে আবিরের কাঁধে তিশা হাত রেখে উঠল। রাতুল বাইক চালাতে লাগলো। তিশা আবিরকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির তিশার হাতে হাত রেখে যেতে লাগলো। স্টেশনের সামনে গেলে তিনজন নামলো। আবির ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করতে লাগলো। তিনজন বেঞ্চিতে বসলো। আবির তিশার হাত ধরে আছে, আরেক হাত দিয়ে কল রিসিভ করে বলল, কিছু হয়েছে? ঝামেলা করতেছে এই গ্রুপ। তুই ঢাকা আসবি কবে? আমি স্টেশনে বসে আছি, ট্রেন আসলে চলে যাব। তাড়াতাড়ি আয়, সাবধানে আসিস। হুম। রাইসা কোথায় রে? ওই, তোর তো আজকে আসার কথা। আবির কিছু বলবে তখন ডান সাইড থেকে বলে উঠল, হাই বেবি। আবির কণ্ঠ শুনে তিশার হাত ছেড়ে দিয়ে উঠে পড়ল। রাইসা এসে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আবির কল কেটে বলল, দূরে থাক পেতনি, তুই এখানে আসোস, আমাকে আগে কেন বলস নাই? শালা, তুই এখানে এসেছিস, আমাকে একবার বলছস? তোর যে মা, আল্লাহ কি বলবো, তোর মায়ের চোখ দেখলে ভয় লাগে। তুই কিভাবে এখানে আসলি? চাচ্ছু থেকে শুনলাম তুই 30 মিনিট ভেতরে রক্ত দিতে গিয়েছিলি। আরে তিশা আপু, রাতুল ভাইয়া যে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ও তার মানে বাবু, তুমি বাপের কাছে এসেছিলে? তোমার আম্মু জানে? না, আম্মু শুধু জানে তোর কাজিনকে রক্ত দিতে এসেছি। আর 20 মিনিট ভিতরে গ্রাম ছাড়তে, বাট ট্রেন তো আসছে না। বাংলাদেশের ট্রেন লেট তো হবেই, কুল হয়ে বসে থেকে অপেক্ষা কর। তা ছোট ভাইকে বিদায় দিতে এসেছো তোমরা দুজন নাকি? ও আমার ছোট ভাই না। তিশা থামেন, আবির তিশার কানে কানে বলতে লাগলো, কিছু বলেন না প্লিজ। ওই যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে ওই আমাকে ব্ল্যাকমেল করবে। এমনিতে আমাকে ব্ল্যাকমেল করে আবার এই বিষয়ে মুখ ফসকে আম্মুর সামনে বলে ফেলে। আমি তো শেষ। ওহ, কানে কানে কি বলস? বললাম তুই যে লেজ কাটা কুত্তি। আবির, লাথি খাস না। ওই গ্রুপে মারার আগে তোকে মেরে ট্রাই করব নাকি? বেটা চুপ কর, ওই যে ট্রেন এসেছে, টিকিট কেটে দে। টাকা নিয়ে যা। আবির টাকা দিলে রাইসা চলে গেল। রাতুল ব্রুকুচকে বলল, বড় বোনের মতোই কিপটাই হয়েছে। এর বড় বোন আমার টাকা শেষ করে, আর ওই আমার ভাইয়ের টাকা শেষ করে। ও মা, ভাইয়া তোমার টাকা কেন ওর বোন শেষ করবে? দুইজন রিলেশনে আছে। যাই হোক, মেয়েদের থেকে দূরে থাকবে। আর আমার হক নষ্ট করলে তোমাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। ওকে বউ, আপনি চিন্তা করেন না। আবির তিশাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, আসছি তাহলে, সাবধানে থাকেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন। ওই রাইসা চলে আয়। সাবধানে থেকো। আবির রাইসা দৌড়ে ট্রেনে উঠে পড়ল। তিশা ট্রেনের দিকে তাকিয়ে আছে। আবির জানালার কাছে বসলে তিশাকে দেখতে লাগলো। তিশার চোখে পানি দেখে আবিরের খারাপ লাগতে লাগলো। আবির মুখে স্মাইল আনতে ইশারা করলে তিশা হাসার চেষ্টা করলো। ট্রেন নিজের গতিতে চলে গেল। আবির পিছনে ঘুরে তাকালো, জানলা দিয়ে মাথা বের করে। ট্রেন চলে গেলে রাতুল তিশাকে নিয়ে চলে গেল। রাইসা বলে উঠে, তা তোর সৎ মা কেমন? সবাই অনেক ভালো। তা তোদের বিয়েতে দাওয়াত দিয়েছিল না? দিয়েছিল। আব্বু আম্মু দাদু আপু গেছিল। ছোট চাচ্চু কাকি তো হসপিটালে ছিল, তার মেয়ে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে তো দেখলাম না। আমি ওদের হসপিটালে ছিলাম, আমিও বাসায় গেছি। তুই তখন ওইখানে গেছস, আর তুই তিশা আপুকে বিয়ে করস। আমি সব খবর জানি। কিভাবে? আম্মু আপু তোর প্রশংসা করছিল, প্রথমে বুঝি নাই, পরে যখন চাচ্চু আমাকে কল দিয়ে বলল তুই রক্ত দিয়ে গেছস, তখন বুঝলাম রফিক চাচ্চুর ছোট্ট ছেলে, মানে তুই।
আমি প্রথমে ভেবেছিলাম রাতুল ভাই। ও আচ্ছা, তা এখন ব্ল্যাকমেইল করবি নাকি? না, তোদের এই বিয়ে টিকবে না। তোর যে আম্মু জীবনেও এই বিয়ে মেনে নেবে না। ওই ফ্যামিলি সহ্য করতে পারে না। ওই গ্রামের নাম তো শুনতেই চায় না। প্লিজ এইসব কাউকে বলিস না। কতদিন লুকিয়ে রাখবি? যতদিন রাখা যায়। ওকে। দুজন টুকটাক কথা বলতে বলতে ঢাকা চলে গেল। আমির স্টেশনে নেমে রাইসার সাথে সিএনজি নিয়ে উঠে পড়ল। দুইজন কথা বলতে বলতে চলে গেল। আমির গাড়ি ভাড়া দিয়ে নেমে পড়ল। রাইসা চলে গেল। আবির গেট দিয়ে বাসায় ঢুকলো। ভেতরে যেতেই তুলি বল ছুড়ে আবিরের মাথায় মারলে আবির পড়ে গেল। তুলি আর বাচ্চারা হাসতে হাসতে ছুটে আসলো। আবির কপালে হাত দিয়ে উঠে বলল, এমন করলি কে তোরা? বলদ এসেছে তাই সারপ্রাইজ দিলাম। সবসময় এমন করবি না, কপালে ব্যথা করছে। ওলে ওলে ছোনা আমার, আসো আদর করে দেই। সর। আবির তুলির হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে কপালে হাত বুলিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে দেখে সবাই বসে আছে। আবিরের মামি বলে উঠল, আবির, তোর কপালে কি হয়েছে? মামি, আপনার মেয়ে আমার কি হাল করলো, ব্যথা করতেছে। ওই কি করছো সেটা? ভালো করেছে, ওরা খেলছিল, ওই তো হুট করে লাগছে। সেইটার বিচার দেওয়ার মানে কি? আম্মু, ওই ইচ্ছে করে দিয়েছে। না ফুপি, আমরা ইচ্ছে করে দেই নাই, খেলতে গিয়ে লেগেছে। তোমার আব্বু আসবে, এয়ারপোর্টে গিয়ে নিয়ে আসো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে যাই। ওকে, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি করে রুমে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে ফোন বের করে তিশাকে এসএমএস দিয়ে বলল, আমি বাসায় পৌঁছে গেছি, এয়ারপোর্টে যাব, এসেছে, আপনাকে ভিডিও কল দিব। আমিরের এসএমএস পেয়ে সাথে সাথে তিশা ফোন দিল। আমির কল রিসিভ করে ড্রেসিং টেবিলের উপরে রেখে বলল, দরজা লাগিয়ে দেই। আবির দরজা লাগিয়ে দিল। তিশাকে বলল, ফ্রেশ হয়ে আসি। আবির ফ্রেশ হতে চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসলে আবির চুল ঠিক করতে লাগলো। তখন তিশা বলে ওঠে, তোমার কপালে কি হয়েছে? আর বলেন না, আমার মামাতো বোন বল ছুঁড়ে মারছিল, কপালে লেগে হালকা ফুলে গেছে। আচ্ছা, অডিও কলে আসেন। ওকে। আবির ফোন পকেটে রেখে দিয়ে চাবি নিয়ে যেতে লাগলো। তিশা কথা বলতে লাগলো, আবির উত্তর দিতে লাগলো। নিচে গেলে আবির ওর মামিকে বলল, মামি, আমি বের হইলাম, আম্মুকে বলে দিয়েন। আচ্ছা যা। আমিও যাব। বাইকে তুই কেন যাবি? নিব না। তোর আব্বু আমাকেও যেতে বলেছে। আমি আমার বাইকে, তুই এক যা। কুত্তা। আবির কোনো কিছু না বলে বের হয়ে গেল। বাইক নিয়ে চলে গেল। তিশা আবিরকে বলল, তোমার আব্বু মানে মেঝো আম্মুকে বিয়ে করেছে? মামা, নানু জোর করে বিয়ে করে দিয়েছিল। উনি দেশের বাইরে থাকলে আম্মু এখানে থাকে, আর উনি আসলে আম্মু চলে যায়। আর ওনার বাসা বেশি দূরে না, মামাদের বাসা থেকে 10 মিনিট হাঁটতে হয়। ও আচ্ছা। হুম। তোমার অনেক খারাপ লাগে তাই না? আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। ও আচ্ছা। সবাই ভালো আছে। মাঝখানে আমি অন্য ঘরে বসে খাই। আবির কথাটা বলে হাসতে লাগলো। আবির এয়ারপোর্টে গেলে আমির বাইক সামনে থামালে আবিরের সৎবাবা বলল, এত সময় লাগে তোর আসতে? আর তোর মায়ের কোনো কাণ্ড জ্ঞান নাই। ও বাসায় গেছে নাকি বাপের বাড়ি পড়ে আছে, যত সব। আমির ওর সৎবাবার কথা শুনে তাড়াতাড়ি কল কেটে দিল। তিশা সবকিছু শুনে কিছু বলবে তার আগেই আবির কল কেটে দেয়। আমির বলে ওঠে, সরি আঙ্কেল, আম্মুর দোষ নাই। তাড়াতাড়ি বাইক থেকে নেমে ল্যাগেজ ধর। আবির বাইক থেকে নেমে বাইকে লাগেজ বেঁধে নিল। আবির উঠলে ওর সৎবাবা উঠে বসলো। আবির বাইক চালাতে লাগলো। সোজা ওর সৎবাবার বাসার ভিতরে গিয়ে বাইক থামালো। আবিরের আম্মু বাইকের শব্দ শুনে নিচে নামলো। আবিরের সৎ বাবার কাছে আসলে সৎ বাবা আবিরের আম্মুকে জড়িয়ে ধরে আবির ওইদিকে না তাকিয়ে লাগেজ খুলে দিল। আবিরের আম্মু সরিয়ে দিয়ে রাগের লোক নিয়ে তাকালো। আবিরের সৎ বাবা বলে, আরে রেগে যাচ্ছ কেন? আমাদের ছেলে তো বড় হয়ে গেছে। এই নেন লাগেজ। ভিতরে আসো। না আব্বু, আমার পড়াশোনা আছে তো যেতে হবে। আবির বাইক ঘুরিয়ে চলে গেল। আবির সোজা রাকিবদের কাছে চলে গেল। ক্লাবে গিয়ে সবার সাথে বসে থেকে আড্ডা দিতে লাগলো। আবির সবার সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে। বাসায় গিয়ে সোজা রুমে চলে গেল। খাটে শুয়ে পড়ল। তিশার কথা মনে পড়তেই সাথে সাথে আবির ফোনটা বের করে তিশাকে কল দিল। তিশাকে ভিডিও কল দিলে তিশা রেগে তাকালো। আবির ব্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আমার বউ কি রাগ করে আছে নাকি? আচ্ছা, পরে কল দেই তাহলে। আমার মনে হয় বউ কথা বলতে চাচ্ছে না। একদম কল কাটবে না। ওই লোকটা তোমার সাথে ওইভাবে কথা বললো কেন? বাবা হয়, বলতে পারি লেট করে গেছি। ওনার কথার বিপরীতে বোঝা গেল উনি তোমার প্রতি বিরক্ত।
আরে না, তুমি ভুল ভাবছো। আমি ছোট বাচ্চা না আবির, আমাকে বোঝাতে এসো না। শোনো, আমার সাথে কে কেমন ব্যবহার করলো ওতে আমার কিছু যায় আসে না। আমার আম্মু তো সুখে আছে, উনি আম্মুকে অনেক ভালোবাসে, আর আমি সৎ ছেলে, আমাকে কেন সহ্য করবে বলতে পারো? তাই বলে এমন ব্যবহার করবে? বউ, তোমাকে তুমি বললাম, রাগ করো না, হুট করে তুমি বলতে মন চাইলো। রাগ কেন করব? তুমি বলে ডাকবে। আপনি ডাক ভালো লাগে না। ধন্যবাদ। আবির, তোমার আম্মু কিছু বলে না? তোমার সাথে উনি এমন ভাবে কথা বলে? ওইসব কথা রাখো। তোমার পায়ের কি অবস্থা? মোটামুটি ভালো। খাবার খাইছো? তুমি খাবার খাইছো? চা খেয়েছি। হঠাৎ করে তুলি রুমের ভিতরে এসে বলল, ওই বাসায় এসেছস বলো নাই কেন? আমি তাড়াতাড়ি করে কল কেটে দিয়ে বলল, বই নিয়ে আয়। নিয়ে এসেছি, বাট কি দেখলি রে? আমাকে দেখে তাড়াতাড়ি কাটলি। কি দেখবো? তাড়াতাড়ি আয়। তুলি পড়তে বসলো। আবির তিশাকে SMS দিয়ে ফোন চার্জে দিয়ে পড়তে বসলো। আবির নিজেও পড়তে লাগলো আর তুলিকেও পড়াতে লাগলো। 10টা পর্যন্ত পড়ে নিজে খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে আবির তাড়াতাড়ি রুমে আসলো। তিশাকে কল দিতে লাগলো। অনেকক্ষণ ফোন বাজার পর কল রিসিভ করলো। সরি, নিচে ছিলাম। ও আচ্ছা, খাবার খাইছো? তুমি? হ্যাঁ। দুজন কথা বলতে লাগলো। দুজনের ভিতরে অনেকটাই ফ্রি হয়ে গেল। 2 মাস পর। জান, কি করো? তোমার কাছে আসছি। ও মা, তাই? 30 মিনিট পর স্টেশনে আসবে। এই সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আমি ট্রেনের শব্দ পাচ্ছ না? তিশা, পাগল হয়ে গেছো নাকি? আমি কিভাবে তোমাকে এই বাসায় নিয়ে আসবো? আমি কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাই আমার শেষ কথা। তিশা, বোঝার চেষ্টা করো, তোমার ব্যাপারে কেউ কিছু জানে না। কুল, এত উত্তেজিত হইতে হবে না। আমি বাসা ভাড়া নিয়েছি। ঢাকা আমার সিট পড়েছে। পরীক্ষা তোমাদের কলেজে হবে। বলো কি? তাড়াতাড়ি রিসিভ করতে আসো। আমি এখন নামবো। ওয়েট করো, আমি আসছি। আবির তাড়াতাড়ি করে বাইকের চাবি নিয়ে দৌড়ে নিচে নামলো। আবিরের মামি বলে উঠল, ওই কোথায় যাচ্ছিস এভাবে? মামি একটু কাজে আছে, আসতে লেট হতে পারে। তাড়াতাড়ি আসিস, তোর আম্মুর বাসায় যেতে হবে। কেন? তোর আব্বু আম্মু বিবাহ বার্ষিকী ভুলে গেছোস? ও মামি, আমি যাব না, আপনারা যান, আমার ভালো লাগছে না, আমার কাজ আছে। আবির কথাটা বলে চলে গেল। আবির বাইক নিয়ে সোজা বের হয়ে গেল। স্টেশনে গিয়ে তিশাকে খুঁজতে লাগলো। তিশার সাথে দেখা হইলে তিশা জড়িয়ে ধরতে চাইলে আবির সাথে সাথে থামিয়ে দিয়ে বলল, লাগেজ দাও। এতদিন পর দেখা, জড়িয়েও ধরতে দিল না। আল্লাহ, আমার বউ দেখে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। যাও, কথা নাই। আবির তিশার হাত ধরে লাগেজ নিয়ে হাঁটতে লাগলো। আবির ঠিকানা জিজ্ঞেস করলে তিশা ঠিকানা বলে। আবির সেই ঠিকানা অনুযায়ী যেতে লাগলো। আবির ঠিকানা অনুযায়ী গেলে ভিতরে ঢুকলো। দুজন তিশা ওর বান্ধবীকে কল দিলে তিশার বান্ধবী নিচে আসলে তিশা আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। আবির তিশাকে নিয়ে রুমে গেল। দুজনকে রুম দেখালে দুজন রুমে চলে গেল। লাগেজ রেখে আবির খাটে বসে পড়ল। তিশাকে বলল, রুমটা ভালো আছে, থাকতে পারবে তো? কেন থাকতে পারবো না? সবাইকে ছেড়ে এখানে একা থাকবে তাই বলছি। জামাই তো থাকবে নাকি? আমি তো সারাদিন সময় দিতে পারবো, রাতে তো আর থাকতে পারবো না। সমস্যা নাই, ফ্রেন্ডরা আছে। আজকে থাকবে না? আজকে থাকতে পারবো, সবাই আম্মুর বিবাহ বার্ষিকী পালন করতে ওই বাসায় যাবে। আমি যাব না বলে দিয়েছি। ওই যে মামি কল দিয়েছে, কলটা রিসিভ করি। আবির কলটা রিসিভ করলো। তিশা ওয়াশরুমে চলে গেল। আবিরের মামি বলে ওঠে, তুই সত্যি যাবি না নাকি? না মামি, আপনারা যান, আমি দূরে আছি, রাতে আসবো না, সকালে বাসায় যাব। তোর আম্মু জিজ্ঞাসা করলে কি বলবো? তার অত সময় হবে না, উনি অনেক ব্যস্ত থাকবে। আবির কথাটা বলে মামি চুপ হয়ে গেল। আবির বলল, আচ্ছা, রাখছি। আবির কল কেটে দিল। তিশা ওয়াশরুম থেকে বের হইল। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। আবির আস্তে আস্তে পা টিপে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো। তিশা হেসে দিয়ে বলল, কেডা জড়িয়ে ধরলো? আবির কাঁধে থুতনি রেখে বলল, আবির রহমান। তাই নাকি? আবির চুল সরিয়ে ঘাড়ে কিস করে বলল, হ্যাঁ। আচ্ছা বউ, কি খাবে বলো, বাহির থেকে কিনে নিয়ে আসি। তিশা কিছু বলবে তার আগেই পিছন থেকে ওর বান্ধবী বলে ওঠে, বাহির থেকে কিনতে হবে না, আমরা রান্না করে রেখেছি, দুজন খেতে আসো। আবির কথাটা শুনে তাড়াতাড়ি করে তিশাকে ছেড়ে দিল। আবিরকে লজ্জা পাওয়া দেখে তিশার বান্ধবী হেসে চলে গেল। আবির ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তিশার সাথে খাবার খেতে চলে গেল। সবার সাথে বসে খাবার খেতে লাগলো আর টুকটাক গল্প করতে লাগলো। আবিরের ফোন বেজে উঠলো। আবির কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসলে না? কোথায় তুমি? আমি বাহিরে আছি। বাহিরে কি করো? এখন বাসায় আসো। কিছু মনে করবেন না, আমি এখন যেতে পারবো না। আমার মুখের উপরে কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে?
আবির চুপ করে থাকলো। আবিরের আম্মু রেগে বলল, চুপ করে আছো কেন? উত্তর দাও, তোমার সমস্যা কি? তুমি এখন নাকি দিনরাত দরজা বন্ধ করে থাকো, আবার এখানে আসার সময় পাচ্ছ না? কাহিনী কি বলো তো? তুলি এসব আপনাকে বলছে তাই না? যেই বলুক, এখন আসো। আমি যেতে পারবো না। আপনি তো জানেন বেশি মানুষের মাঝে আমি থাকতে পারি না, আর গেলে হাজার জন হাজার কথা বলে, আমার ভালো লাগে না। আমি সকালে যাব। আমির কথাটা বলে কল কেটে দিল। আমিরের আম্মু বারবার কল দিতে লাগলো। আমির কল রিসিভ করলো না। খাওয়া শেষ হইলে আবির রুমে চলে গেল। তিশা আবিরের সাথে রুমে আসলো। পাশে বসলে আবির বলল, রেস্ট নাও, আজকে পড়তে বসো না, জার্নি করে এসেছো। আবির কি বলে উনি? যেতে বলে? তো যাও, ঘুরে আসো। না। তাহলে ফোন বন্ধ করে ফেলো। ফোন বন্ধ করলে আরো রেগে যাবে। আবির এইভাবে থাকো কিভাবে? যার যেমন ইচ্ছে তোমার সাথে তেমন ব্যবহার করে। অভ্যাস হয়ে গেছে, এসব নিয়ে আর খারাপ লাগে না। তিশা আবিরকে বুকের সাথে জড়িয়ে নিলে আবিরকে বলতে লাগলো, এভাবে পাথর হয়ে যাবে, একটু কান্না করতে পারো না? কান্না আর আসে না। যাই হোক, ভেবো না আমাকে নিয়ে ঘুমাও। একটা কথা, তুমি আমাকে ছেড়ে দিও না। কখনোই ছেড়ে যাব না। এই শোনো, আমার কিন্তু আদর লাগবে। আজকে আমি ঘুমাবো না। জার্নি করে এসেছো আর আদর লাগবে? পাগলি, ঘুমাও, পরে আদর করবে, এখন ঘুমাও। আমার আদর লাগবে মানে আদর লাগবে। তিশা মাইনা ধরলে আবির ফিক করে হেসে দেয়। আবির বলে ওঠে, ওকে ওয়েট, দরজা লাগিয়ে দেই। কত আদর খেতে পারেন দেখাচ্ছি মজা। আবিরকে হাসতে দেখে তিশার ভালো লাগলো। আবির দরজা লাগিয়ে দিয়ে এসেছে। তিশাকে খাটে শুয়ে দিয়ে দুইটা চেপে ধরে গলায় কিস করতে লাগলো। কিস করতে করতে ঠোঁটের কাছে যেতেই তিশার নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। তিশার ঠোঁটজোড়া কাঁপতে লাগলো। আবির তিশার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে দুইজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। বাকিটা ইতিহাস। দুইজন একে অপরকে আদর করা শেষ হইলে আবির তিশার বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। তিশা আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিশার দিকে আবির তাকাতে পারল না লজ্জায়। তিশা বলে ওঠে, কি ব্যাপার? একটু মুখ তুলে আবার মুখ ঢেকে নিচ্ছ কেন? শরম লাগছে। 2 মাস হয়ে গেছে, এখনো তোমার শরম লাগে? এই, তুমি কোনোদিন প্রেম করো নাই? মেয়েদের সাথে থাকো নাই নাকি? থাকবো না কেন, থাকি তো। বাট রাইসাকে আমি মেয়ে ধরি না, ওরে আমার বেড়া মনে হয়। ফাজিল। আর ওই পুরো ছেলেদের মতো চলাফেরা করে, আমাদের গ্রুপে ওকে কেউ মেয়ে মানে না। আর ওই যে রাগি, খালি মারামারি করে। তাই না? তা আর কোনো মেয়ের লগে থাকো নাই? থাকছি, বাট বড় আপুদের মতো বউ তো আর না। পাগল একটা। বউয়ের কাছে কে লজ্জা পায় শুনি? তাও ঠিক। দুজন টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আবির উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বলল, আমি বাসায় গেলাম, আর পড়াশোনা মনোযোগ করো। আগামীকাল থেকে কিন্তু পরীক্ষা, মাথায় যেন থাকে। ওকে বর সাহেব, বাট আমাকে নিয়ে যাওয়া আসার দায়িত্ব কিন্তু আপনার। তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে, চলে যাচ্ছি, একটা কিস করি। আমি তিশাকে ঘুরিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিলে তিশা চোখ বড় বড় করে ফেলল। 2 মিনিট পর ছেড়ে দিলে তিশা আবিরকে মারতে মারতে বলল, ফাজিল কোথাকার। আবির হেসে কপালে চুমু দিয়ে চলে গেল। তিশার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। বাইক নিয়ে চলে গেল। আবির বাসার ভিতরে ঢুকে এক্সট্রা চাবি নিয়ে খুলে ভিতরে চলে গেল। রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে বন্ধুদের কাছে চলে গেল। গ্রুপের কাজ করতে লাগলো। সারাদিন রক্তদানের ব্যবস্থা করার কাজ করে বিকালে সবাই মিলে ঘুরতে গেল। ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলো। আবির বাসার ভিতরে ঢুকতেই আবিরের আম্মু বলল, সারাদিন কোথায় ছিলে? ফ্রেন্ডদের সাথে ছিলাম। তোমার অনেক বার বেড়ে গেছে তাই না? কথার অবাধ্য খুব হচ্ছ। বাপের মতো হওয়া শুরু করো না। যদি ভাবো বাপের মতো করবে তাহলে পথ খোলা আছে, চলে যেতে পারো। কিছু হইলে বাপের মতো হয়ে গেছি, আর পথ খোলা আছে, এটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আমাকে আর কিছুদিন থাকতে দেন। আবিরের কথা শুনে আবিরের আম্মু রেগে গালে থাপ্পড় মারল। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আবির সাথে সাথে মুছে নিয়ে হাসি মুখে বলল, আম্মু বলে তো দিতে পারেন, আপনার সন্তানদের খরচ চালাতে চালাতে আমার খরচ চালাতে সমস্যা হয়ে যাচ্ছে। বলে দিলে তো আমি চলে যাই। আমার উপরে রাগ দেখানোর কি দরকার? আমি যে বোঝা হয়ে গেছি বলে দিতে পারেন। আমি একটা জিনিস বুঝি না, ডিভোর্স দিবেন তো আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, এমন শাস্তি কেন দিচ্ছেন? যার যেমন ইচ্ছে হচ্ছে আমাকে ছুঁড়ে মারছেন। আমি চলে যাচ্ছি, আমার আর কারো কাছে থাকার কোনো ইচ্ছা নেই। বাহ বাহ, বাপের সাথে দেখা হওয়ার পর থেকে সাহস পেয়ে গেছে। যা, তোর বাপের কাছে যা। কারো কাছে যাওয়া লাগবে না, আমার জন্য কেউ না থাকলে আমার উপরে আল্লাহ আছে। আপনি আপনার স্বামীর সন্তান নিয়ে ভালো থাকেন, আর উনি ওনার স্ত্রীর সন্তান নিয়ে ভালো আছে, থাকুক। আমি আমার মতো থাকি। আবির, তুই কোথাও যাবি না, তুই আমাদের বাসায় আসস। দেখো রাহেলা, ওই তোমার ছেলে হতে পারে, আমরা ছোট থেকে দেখছি। তুমি ওকে বের করে দেওয়ার কি? মামি,
আপনাদের অনেক জ্বালিয়েছি, আর না আমি বের হয়ে যাচ্ছি। যেখানে বাবা মায়ের কাছে আমার কোনো মূল্য নাই, সেখানে আপনারা আমার জন্য অনেক করছেন। এই জন্য আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আবির কথাগুলো বলে কান্না করতে করতে রুমে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। আবিরের আম্মু বলল, খুব জিদ হয়েছে তাই না? যা বাহিরে, আবার ফিরে আসতে হবে। মরে গেলেও আসবো না। দেখা যাবে। আবির ব্যাগ নিয়ে বের হয়ে যেতে লাগলো। আবির তুলির মাথায় হাত রেখে বলল, ক্ষমা করে দিস বোন, অনেক জ্বালাইছি তোকে। ভাইয়া যাস না, ফুপির কথা রাখ। গতকাল ফুপিকে সবাই অনেক কথা বলেছিল, তুই কল কেটে দেস, ফুপির রাগ হয়েছিল। তুলি কান্না করতে করতে আবিরকে থাকতে বলল। আবির তুলিকে সরিয়ে দিয়ে বের হয়ে গেল। আবিরের আম্মু রেগে বলে, চলে যাচ্ছিস? বাইক রেখে যা। ও সরি, সব তো আপনাদের টাকাই কেনা। আবির ঘড়ি ব্যাগের উপরে রেখে দিল, বাইকের চাবি রেখে দিয়ে বলল, এইগুলো পরে ফিরিয়ে দিব, যদি বলেন তাহলে উলঙ্গ হয়ে চলে যাব। আবিরের আম্মু কিছু বলল না। আবির বের হয়ে গেল। আবিরের চোখের পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে। আবিরের শার্টের হাতা দিয়ে বারবার চোখ মুছতে লাগলো। আবির হেঁটে সোজা ক্লাবে চলে গেল। আবিরের ফোন বেজে উঠলো। আবির নিজেকে সামলিয়ে নিয়ে কল রিসিভ করলো। জান বলো। কি ব্যাপার, তোমার কণ্ঠ কেমন একটা লাগছে? তুমি ঠিক আছো তো? ঠিক আছে, কি করো? টেবিলের সামনে বসে আছি, তোমার কথা অনেক মনে পড়ছে। তুমি তো সারাদিন একবারও কল দিলে না। ভিডিও কল দাও তো। অডিও কথা বলো। না, কল রিসিভ করো। আবির তাড়াতাড়ি চোখ মুছে কল রিসিভ করে হাসি মুখে তাকালেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবির সাথে সাথে অন্যদিকে তাকালো। তিশা বলে ওঠে, এই আবির, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বলো না কি হয়েছে। তুমি তো সহজে কান্না করো না। কিছু না, চোখে কিছু পড়ছে হয়তো। এটা তো তোমার রুম না, এটা কোথায় বসে আছো? আমাদের আড্ডাখানায়। এখানে কি করো? পড়াশোনা নাই নাকি? কি ব্যাপার, তুমি তো কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি করে বলো, কি হয়েছে? আবির কথা বলতে পারলো না, অঝরে কান্না করতে লাগলো। তিশা আবিরের কান্না দেখে সহ্য করতে পারলো না। আবির ফোনটা কেটে দিলে তিশা রাইসাকে কল দিলে। রাইসা কল রিসিভ করে বলল, কি আপু, আমাকে কল দিলে? তোমার জামাই মনে হয় তুলিকে পড়াচ্ছে, তাই কল রিসিভ করতে পারছে না। রাইসা, তোদের ক্লাব কোথায়? এখন আমাকে ওইখানে নিয়ে যা তো। এই কেন? রাইসা, আবিরের কিছু হয়েছে? ওই অনেক কান্না করছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। জিজ্ঞেস করলাম, কল কেটে দিল। কি আবির কান্না করছে? এইটা বিশ্বাসযোগ্য না। ব্যথা পেলে হাসে, সেই আবার কান্না করবে? ফালতু কথা বলা বন্ধ করে আমাকে লোকেশন দে, না হয় নিচে চল। আচ্ছা, আমি আসছি। রাইসা কল কেটে দিয়ে তিশার বাসার সামনে গেল। তিশা রাইসার বাইকে উঠে চলে গেল। ক্লাবে গেলে দেখে আবির অজ্ঞান হয়ে পড়ে আছে। তিশা আবিরের মাথা কোলে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, এই আবির, কি হয়েছে তোমার? এই আবির, কথা বলো না। ও মনে হয় অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই চলো। তিশা আর রাইসা আবিরকে ধরে বাইকে বসিয়ে দিল। তিশা পিছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। রাইসা আবিরের গরম নিঃশ্বাস পিঠে পড়তে লাগলো। রাইসার চোখের কোণায় পানি জমে গেল। রাইসা মনে মনে ভাবতে লাগলো, তোর সুখে দুঃখে পাশে থাকতে চেয়েছিলাম, আজ তুই অন্য কারো হয়ে গেছস। তারপর কেন জানি তোর চোখের পানিগুলো আমার সহ্য হয় না। মন চাচ্ছে যারা তোকে কাঁদিয়েছে সবগুলো খুন করে ফেলি। রাইসা কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি জমে গেল। তিশার বাসার সামনে বাইক থামিয়ে আবিরকে ধরে তিশা নামালো। রাইসা বাইক সাইডে রেখে আবিরকে ধরলো। দুজন ধরে নিয়ে যেতে লাগলো। রুমের সামনে গিয়ে কলিং বেল বাজালে তিশার বান্ধবী দরজা খুলে দিল। আবিরকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। কিছু বলতে তিশা রাইসা ওকে ভিতরে নিয়ে গেল। তিশার রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে পানির মুখে ছিটিয়ে দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরলে চোখ খুলতেই তিশাকে দেখে চমকে গেল। রাইসাকে দেখে বলল, আমি কোথায়? তোর বইয়ের ঘরে। এই কি হয়েছে তোর? অজ্ঞান হয়ে গেছিলি কেন? এই হালা, তোকে কতবার বলছি, কোনো সমস্যা হলে আমাদের জানাবি। কি হয়েছে যে তোদের জানাবো? ক্লাসে পড়েছিলি, আপু বলল তুই কান্না করছিলি, আমরা দুজন গিয়ে তোকে নিয়ে আসলাম। আর আমাদের বলস কিচ্ছু হয় নাই, খুলে বল কি হয়েছে। কিছু না, শরীর বেশি ভালো না, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম। আবে রাগ তুলিস না, কি হয়েছে বল, না হইলে আমি তোর আম্মুকে কল দিয়ে বলে দেব তুই তিশা আপুকে বিয়ে করছস। বলগা,
আমি আর কাউকে ভয় পাই না। আমি বাড়ি থেকে সারা জীবনের মতো বের হয়ে এসেছি। আমার লাইফ আমার মতো করে চলবো, কারো কথা শোনার আর সময় আমার নাই। আবিরের কথা শুনে তিশা আর রাইসা অবাক হয়ে তাকালো। রাইসা বলে ওঠে, কি বলছিস? তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ, সবসময় তো এক লেকচার দেয়, আর কত সহ্য করবো, তাই চলে এসেছি। চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। আর তিশা, আমাকে ডিভোর্স দিয়ে দিও, আমার কোনো ঠিকানা নাই। তুমি ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। তিশা রেগে আবিরের গালে থাপ্পড় মেরে বলল, তোকে বিয়ে করেছি তোকে দুঃসময়ে ছেড়ে যাওয়ার জন্য? বিয়ে যখন একবার হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ধরে থাকবো। মরলে তোর বউ হয়ে মরবো, বাঁচলে সারা জীবন তোর বউ হয়ে বাঁচবো। বুঝতে পারছস? আবির গালে হাত দিয়ে হেসে বলল, তিশা, আবেগ দিয়ে জীবন চলে না। প্রতিটা মেয়ের স্বপ্ন তার শ্বশুর বাড়িতে থাকবে, তার স্বামী তাকে সকল চাহিদা মিটিয়ে দিবে। আমি ভালোবাসা দিতে পারবো, তোমার খাওয়ানো, পোশাক দেওয়া, বাকি যত চাহিদা আছে আমি সেটা দিয়ে পারবো না। আমি নিজেই ঘর ছাড়া। আমি তোর ভালোবাসা চেয়েছি, তোর টাকা পয়সা, তোর ঘর বাড়ি চেয়েছি আমি। আমার পরীক্ষা শেষ হইলে আমি জব নেওয়ার চেষ্টা করব। আমাকে কিছু আমার সময় দিতে পারছিস না? শোনো, আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। আমার পরীক্ষা শেষ হইলে আমরা গ্রামে চলে যাব। আমি গ্রামে যাব না। আমি না রফিক চৌধুরী ঘাড়ে চাপতে চাই না, আর না রাহেলা তালুকদারের ঘাড়ে বসবো। আমি এই দুইটা মানুষের থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে এই দুইটা মানুষ আমার সামনে আসবে না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আমি এটা চাই না তিশা, বাস্তবতা অনেক কঠিন। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বাকিটা আমি দেখে নেব। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রাইসা, তুইও ফ্রেশ হয়ে নে। আপু, আমি খেয়েছি, কিছু খাবো না, হোস্টেলে যাব। আর আবির, সকালে দেখা হবে। রাইসা বিদায় নিয়ে চলে গেল। তিশা খাট থেকে নেমে চলে যেতে নেবে আবির তিশার হাত ধরে টান দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অভাবে দেখতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার লাইফটা নষ্ট করতে চাই না। তিশা সামনের দিকে ঘুরে আবিরের মুখটা হাত দিয়ে ধরে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, যেখানে এই দুইটা মানুষের ছায়া তোমার উপরে পড়তে দেব না। আমার পরীক্ষা শেষ হতে দাও। তিশা আবিরের কপালে চুমু দিয়ে চলে গেল। আবির তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আবিরের চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। তিশা আসলে আবিরকে বলল, ফ্রেশ হতে যাও নাই? খেতে ইচ্ছে করছে না। তিশা খাবারের প্লেট টেবিলের উপরে রেখে আবিরকে ধরে নিয়ে যেতে লাগলো। ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে মুছে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসলো। আবিরকে বসিয়ে দিয়ে জোর করে খাওয়াই দিতে লাগলো। খাওয়ানো শেষ হইলে আবিরকে তিশা ওর কোলে মাথা রাখতে বললে আবির মাথা রাখলো। তিশা এক হাত দিয়ে পড়তে লাগলো, আরেক হাত দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আবির ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে তিশা ওর বুকে শুয়ে আছে। আবির তিশাকে দেখে বলল, এই বউ, ওঠো। তিশা ঘুম ভাঙলে আবিরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে কপালে চুমু দিল। আবির তিশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে দিল। তিশা আবিরকে জড়িয়ে ধরে বলল, তুমি কি আমাকে রেখে আসবে নাকি আমি ফ্রেন্ডদের সাথে যাব? না, নিয়ে যাব। তুমি রেডি হও। তিশা রেডি হতে লাগলো। আবির ফ্রেশ হয়ে নিল। তিশা বাইরের থেকে খাবার অর্ডার দিলে 3 জন খাবার খেয়ে নিল। তিশা আর ওর বান্ধবীকে নিয়ে বের হইল। সিএনজি নিয়ে 3 জন যেতে লাগলো। পরীক্ষার হলের সামনে 3 জন বের হইল। আবির তিশার কপালে চুমু দিল। আয়ানের আম্মু আবিরকে দেখে রেগে গেল। তিশা আবিরের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, একদম চুল ঠিক করবে না, এইভাবে থাকবে, আর তুমি বাসায় চলে যেতে পারো। সমস্যা নাই, এখানে আছি। তুমি ভালোভাবে পরীক্ষা দিও, আর একটু ওয়েট করো, গেট খুলে এগিয়ে দিবনি। আবিরের কথা শুনে তিশা ওর ফ্রেন্ড আবিরের 2 পাশে দাঁড়ালো। আবির তিশার হাত ধরে আছে। তিশা আবিরের দিকে তাকিয়ে বলল, এখানে 5,000 টাকা আছে, শপিং করে নিও। টাকা নষ্ট করার দরকার নাই। কথা কম বলো। আচ্ছা থাক, আমি করে দেব। আবিরকে দেখে আবিরের আম্মু এগিয়ে এসেছে। কিছু বলবে, তিশা আবিরের হাত ছাড়তে গেলে আবির হাত শক্ত করে ধরলো। আবিরের আম্মু বলল, এই মেয়েকে? জি ম্যাম, আমার স্ত্রী আর আমার স্ত্রীর বান্ধবী। কি? তোর স্ত্রী মানে? জি ম্যাম, আমার স্ত্রী। তিশা, চলো। আবির তিশা ওর বান্ধবীর হাত ধরে ঠেলে গেটের ভিতরে পাঠিয়ে দিল। আবির বট গাছের নিচে বসলো। ফোনটা বের করে গেম খেলতে লাগলো। আবিরের আম্মু এসে বলল, আমাদের না জানিয়ে আর কি কি করেছিস? বিয়েটা করছি। আবিরের আম্মু রেগে থাপ্পড় মারতে যাবে, তুলে এসে বলল, খুবই সবাই তাকিয়ে আছে। বাসায় আই। আর কোনোদিন যাব না, মরে গেলেও না। ওর পরীক্ষা শেষ হলে ঢাকা শহর ছাড়বো। মেয়েটার পরিচয় কি?
ওর বাবা মা জানে তোরা যে বিয়ে করেছিস? আর ওই তোর কত বছরের সিনিয়র, কোন হিসেবে বিয়ে করলি তুই? সিনিয়র না জুনিয়র বড় কথা, উনি আমার স্ত্রী। আর হ্যাঁ, সবাই জানে, শুধু আপনারা জানেন না। কি? কেমন মানুষ যে ছেলের বাবা মাকে ছাড়া বিয়ে কিভাবে দেয়? আবির কিছু না বলে গেম খেলতে লাগলো। আয়ান ওইখানে বসে থেকে অপেক্ষায় থাকলো। একটার দিকে তিশা বের হইলে আবির এগিয়ে গেল। তিশার মুখ দেখে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? পরীক্ষা ভালো হয় নাই? আরে সমস্যা নাই, তুমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছো, নেক্সট টাইম ভালো করতে পারবে। আবিরের কথা শুনে তিশা ফিক করে হেসে দিল। আবিরের আম্মু বের হইল। তিশা আবিরের আম্মুকে বলল, ধন্যবাদ ম্যাম। ওয়েলকাম, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো। আপনি লাস্টে সাহায্য না করলে ফুল লিখতে পারতাম না। কেন? উনি আমাদের ক্লাসে পড়েছিল, সময় শেষ হয়ে গিয়েছিল, সবার খাতা কেড়ে নিচ্ছিল। উনি ম্যামের বিরুদ্ধে গিয়ে আমাকে পৃষ্ঠার দিয়ে লিখতে সাহায্য করে। আবির অবাক হয়ে তাকালো। আবির ওর আম্মুর দিকে তাকালো। আবিরের আম্মু চলে গেল। আবির তিশার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তিনজন বাহিরে খাবার খেয়ে বাসায় চলে গেল। তিশা ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিল। বিকালে উঠে আবির দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসে বলল, পড়তে বসেন, দুইজন অনেক ঘুমাইছেন। আবিরের সাথে কথা শুনে তিশার বান্ধবী বলে উঠে, ধন্যবাদ দুলা ভাই। ওয়েলকাম, পড়েন। দুইজনের রাতে কি রান্না করা লাগবে বলো। তোমাকে করতে হবে না, বাহির থেকে খাবার অর্ডার দিব। বাইরের খাবার খেলে গ্যাস্ট্রিক বাড়বে। সমস্যা নেই, একটু কষ্ট করো। আমার না, তোমাদের কষ্ট হচ্ছে। মোটেও না, তুমি বসো, আমরা পড়ি। আবির খাটে শুয়ে থেকে গেম খেলতে লাগলো। তিশা ওর বান্ধবী পড়তে লাগলো। রাত 12টায় তিনজন খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে বাহিরের খাবার খেয়ে নিল। পরীক্ষার হলে চলে গেল। এভাবে এক এক করে সব পরীক্ষা হতে লাগলো। 8 বছর পর। আবির ওঠো না, আর কত ঘুমাবে? অফিসে যাবে না নাকি? তোমার ছেলে তো উঠে না, ওকে তুলো, তারপর আমাকে বলো। আরিয়ান ওঠো, বাবা আমার ওঠো। তিশা কণ্ঠ শুনে আরিয়ান বলে উঠে, আম্মু ঘুমাতে দাও, আমার তো স্কুল ছুটি, আমি উঠবো না। আমারও ছুটি, আমিও ঘুমাবো। বাপ ছেলেকে এমন মারবো না, উঠবে নাকি লাঠি নিয়ে আসবো? দুজন লাফ দিয়ে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দুজন বের হইল। আবির তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। তিশা আবিরের টাই বেঁধে দিতে লাগলো। আরিয়ান বসার ঘরে গেলে আবির তিশার কোমর ধরে টেনে নিজের সাথে চেপে ধরে ঠোঁটে হালকা করে কিস করে বলল, আজকে অফিস থেকে ফিরে ঘুরতে যাব, অনেক দিন ধরে ঘোরা হয় না। তোমার অফিসে যে পরিমাণ কাজ। সমস্যা নেই, এখন হালকা চাপ কম আছে। তাহলে তাড়াতাড়ি এসেছো? তিশা, তুমি কি তোমার আব্বু আম্মুর সাথে দেখা করতে চাও? আবিরের কথা শুনে তিশা চুপ হয়ে গেল। আবির তিশার কাঁধে হাত রেখে বলল, তুমি চাইলে যেতে পারো, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি তোমার ফ্যামিলিকে মিস করছো। তোমাকে তো বলছি তুমি যাও। আমি যাই, আর ওই খচ্চর মহিলা এসেছে আমার ঘর দখল করুক, তাই না? আরে আমি তোকে ইগনোর করে চলি। ওই মহিলাকে আমার বিশ্বাস নাই। ফালতু মহিলা কখন কি করে ফেলে কে জানে। এসব ভেবো না তো, তুমি যাও, সবার সাথে দেখা করো। যাব না, তোমাকে ওসব ভাবতে হবে না। আচ্ছা, বাসা চেঞ্জ করে ফেলবো। এই বাসা ভাড়া দিয়ে অন্য কোথাও উঠবো, হবে? না, হবে না। তোমার অফিসে ওর বাড়ি, আমাকে ফলো করতে করতে ওখানে পৌঁছে যাবে। আমি যে কোথায় যাই বুঝছি না। আচ্ছা, রেডি থেকো, আমি অফিস থেকে ছুটি নিব। আমি ঢাকা ফ্রেন্ডদের সাথে থাকবো, তুমি তোমার বাসায় যাও। তাও তুমি যাবে না, তাই না? আমি গিয়ে কি করব? রাইসের সাথে কথা হয়েছে, তোমার মামি অনেক অসুস্থ, তোমার কথা নাকি অনেক বলে। কি মামির কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আবির কয়েক পা পিছিয়ে গেল। আবিরের ফোন বেজে উঠলে আবির কলটা রিসিভ করলে বস বলে উঠে, আবির সাহেব ফাইলটা নিয়ে আমার বাসায় চলে আসেন তো। ঠিক আছে স্যার, আমি আসছি। আবির তিশার দিকে তাকিয়ে বলল, বসের বাসায় যেতে হবে, আমি আসছি। আবির কথাটা বলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল বসের বাসার দিকে। বসের বাসায় গিয়ে ফাইলগুলো দিয়ে বুঝাতে লাগলো। আবিরের বস খুশি হয়ে বলল, ধন্যবাদ, আপনি সব কাজে এক্সপার্ট। আপনাকে কোনো কাজ দিলে খুব তাড়াতাড়ি করেন, এই জন্য আপনাকে ভালো লাগে। আবির হেসে বলল, ধন্যবাদ স্যার। স্যার আমি তাহলে অফিসে গেলাম। আর স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। আবিরের কথা শুনে বেশ অবাক হয়ে তাকালো। আবিরের বস বলল, আপনাকে ঢাকায় যাওয়া লাগছিল, আপনি জয়েন হওয়ার পর থেকে তো ছুটি কাটান নাই, বাট ঢাকা যাওয়া দরকার। ওইখানে আপনি সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিয়ে আসতে পারতেন। ঢাকা যেতে হবে? ওকে স্যার, তাহলে সমস্যা নাই। বস বলে উঠে, ঢাকায় যাবেন? ওকে, তাহলে ওইদিকে খেয়াল রেখে নিজের কাজ করেন। আর অফিসে যাওয়া লাগবে না, ঢাকায় যান, ওরা আপনাকে কল করে জেনে নেবে কখন যাবেন। আবির কথাগুলো শুনে হ্যান্ডশেক করে আবির বের হয়ে গেল। আবির গাড়ি নিয়ে সোজা বাসে চলে গেল।
কলিং বেল বাজাতেই তিশা দরজা খুলে দিয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে অফিসে যাও নাই? রেডি হও, কেন? ঢাকা যাব আমি, তুমি ওইখান থেকে চলে যাও। তিশা ভ্রুকুচকে তাকিয়ে থাকলে আবির কপালে হালকা করে টোকা দিয়ে বলল, আর অফিস থেকে যেতে হবে। সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরিয়ান, কি করছো? আবিরের কথা শুনে আরিয়ান বলে, অনেক ব্যস্ত, আমি কাজ করছি আব্বু। আবির ভ্রুকুচকে তাকালে তিশা বলে ওঠে, উনি অফিস খেলছে, আপনি যান, বলেন, সেটাই বলেন। আবির হেসে আরিয়ানকে পিছন থেকে কোলে তুলে নিয়ে কাতুকুতু দিতে দিতে বলল। অনেক ব্যস্ত তো দেখছি। আবিরের কাতুকুতুতে আরিয়ান হাসতে লাগলো। তিশা বলে ওঠে, আবির, খাবার খেয়ে নাও। আমি বেড়ে খেয়ে নিব, তুমি রেডি হও। আরিয়ান, যাও রেডি হয়ে নাও। তুমি তো তোমার নানা নানিকে দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আবিরের কথা শুনে আরিয়ান বলে, কি নানু বাড়িতে নিয়ে যাবে নাকি? আবির আরিয়ানের নাকের সাথে নাক ঘষে বলল, জি যান, রেডি হয়ে নেন। আবিরের কথা শুনে আরিয়ান বলে ওঠে, আব্বু তুমি যাবে না? তুমি না গেলে কিন্তু আমি যাব না। তুমি না থাকলে আমার একদম ভালো লাগে না। আমি তো যাবো শোনা, বাট তোমার নানুর বাড়ি যেতে পারবো না, আমার তো অফিসে কাজ আছে। আরিয়ান আবিরের কথা শুনে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। আবির আরিয়ানের গালে চুমু দিতে লাগলো। আরিয়ান বারবার গাল মুছতে লাগলো। আবির বলে ওঠে, রাগ করে না শোনা আমার, চলো রেডি হয়ে নেই। আবির আরিয়ানকে নিয়ে রুমে গেল। আবির তিশাকে খুশি দেখে অনেক ভালো লাগলো। আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি কি কি নিবে? আমি ব্যাগে নিব, তুমি আরিয়ান যা পড়বে তাই নিয়ে যাও, আমারটা আমি নিচ্ছি। আবির আরিয়ানকে নামিয়ে পোশাক চেঞ্জ করে আসলো। পোশাক চেঞ্জ করে ব্যাগে সব দরকারি জিনিসপত্র নিতে লাগলো। তিনজন রেডি হয়ে নিল। আবির খাবার খেয়ে বের হইল। আরিয়ান আবিরের সাথে দুষ্টুমি করতে লাগলো। সারা রাস্তায় দুষ্টুমি করে চলে গেল। স্টেশন চলে গেল। তিনজন টিকিট করে চলে গেল। আবির তিশার দিকে তাকিয়ে বলল, তুমি একটু তাড়াতাড়ি এসেছো, তোমাদের ছাড়া ভালো লাগে না। তাহলে আমাদের সাথে গেলেও তো পারো। আবির চুপ হয়ে গেল। আরিয়ান আবিরকে কাতুকুতু দিলে আবিরও দিতে লাগলো। বাপ ছেলে দুষ্টুমি করতে করতে চলে গেল। 6 ঘন্টা জার্নি করে ঢাকায় পৌঁছে গেল। তিনজন স্টেশনে নামলো। আবির তিশাকে বলল, এরপরে ট্রেন তো তোমাদের গ্রামের ট্রেন আসবে, ওই পাশে চলে এসেছে। আবির তিশাকে আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে গেল। তিশা আরিয়ানকে ট্রেনে তুলে দিল। আরিয়ান বলতে লাগলো, আব্বু তুমিও আসো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তো। আমি তো কাজে এসেছি সোনা, তোমার সাথে কলে তো কথা বলবো, আর পৌঁছে আমাকে কল দিও। আরিয়ান কান্না করতে লাগলো। ট্রেন চলে গেল। আবিরের খারাপ লাগলো। আবির তিশাকে কল দিলে তিশা বারবার বলছে, ওই যে আব্বু কল দিয়েছে, কথা বললো, এইভাবে কান্না করে না। তিশার কথা শুনে আরিয়ান কান্না করতে করতে বলে, আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুকে ছাড়া কিভাবে থাকবো? আম্মু ট্রেনকে থামতে বলো না। আবির তিশার দিকে অসহায়ভাবে তাকালে তিশা রেগে গিয়ে বলে, মেজাজটা এত খারাপ হচ্ছে না? তোমার এত বালের জিত কেন? হ্যাঁ, জানো তোমার ছেলে তোমাকে ছাড়া থাকে না, আমাদের সাথে আসলে কি হতো? আমি এটাকে এখন কিভাবে সামলাবো? আরে আমি ভেবেছি নানা বাড়ি যেতে চাই, সেখানে আমাকে লাগবে না, তোমার সাথে যেতে পারবো। ফোন রাখো। তিশা ফোন কেটে দিয়ে আরিয়ানকে সামলাতে লাগলো। আবিরের ফোনে কল আসলে আবির স্টেশন থেকে বের হয়ে গেল। আবির সোজা ম্যানেজারের সাথে দেখা করলো। আবির তার সাথে কথাবার্তা বলে সন্ধ্যার দিকে আবির ওর মামার বাড়িতে চলে গেল। আবির কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আবির ভ্রুকুচকে তাকিয়ে দেখে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে বলল, কে আপনি? তুমি কে? আবির কথাটা বলে ভিতরে ঢুকলো। বসার ঘরে যেতে লাগলো। মেয়েটা বলতে লাগলো, আপনি এভাবে ঘরে ঢুকছেন কেন? আবির ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আবিরকে দেখে তুলি দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া কেমন আছো? এতদিন পর আমাদের কথা মনে পড়লো? মনে তো সব সময় পড়ে বোন, কেমন আছিস তুই? ভালো ভাইয়া, আম্মু অনেক অসুস্থ। শুনলাম, সেই জন্য তো দেখা করতে এসেছি। মামি কই, দেখতে তো পাচ্ছি না। আবিরের দিকে কয়েকজন অবাক চোখে তাকিয়ে আছে। তুলি বলে উঠল, ভাইয়া এইদিকে আসো, পরিচয় করিয়ে দিই। এইটা আমার হাজবেন্ড সজীব, উনি আমার শাশুড়ি শ্বশুর ননদ। আর এই দুটোকে চিনতে পারছো কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবির সালামের উত্তর দিল। আবির সবার সাথে কুশল বিনিময় করলো। সামনে ছেলে মেয়েকে দেখে আবির বোঝার চেষ্টা করতে লাগলো। ছেলে মেয়ে দুটো আবিরকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমি আরুষার ওই আতিয়া। আবির যেন থমকে গেল। দুজনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, মাশাআল্লাহ, এত বড় হয়ে গেছো, আমি তো চিনতেই পারি নাই। ভাইয়া তোমার ছোট ভাই রিলেশন করা শুরু করেছে, আর তাকে ছোট বলতেছ? তাই নাকি? তোদের মহান আম্মু জানে?
আমার ননদ ছোট বউ হবে, তাই ফুপি ফুপার কিছু বলার নাই, ওনাদেরও অনেক পছন্দ। তাই নাকি? তুলি মামি কোথায়? রুমে চলো। আবির তুলির সাথে রুমে যেতে লাগলো। রুমে গেলে আবির ওর মামির পাশে বসে কপালে হাত দিতেই আবিরের মামি চোখ খুলে ফেলল। আবিরকে দেখে অবাক হয়ে গেল। আবিরের হাত ধরে অঝরে কান্না করতে লাগলো। আবিরও কান্না করতে করতে বলল, মামি আপনি অসুস্থ, এত অসুস্থ, আর আমি একবার আপনাদের খোঁজ নেই নাই, আমাকে ক্ষমা করে দেন। আবির, এভাবে বলিস না বাপ। এতদিন কোথায় ছিলি? তোর আম্মুর কথায় রাগ করে কেন আমাদের ছেলে চলে গেলি? সব সময় সব কিছু সহ্য হয় না মামি। আর কতদিন সবার ঘাড়ে বসে থাকবো বলো? মামি, এইগুলো তোমার জন্য। আমি প্রথম স্যালারি দিয়ে এই শাড়িটা কিনেছিলাম তোমার জন্য। আবিরের হাত থেকে শাড়িটা বুকে জড়িয়ে অঝরে কান্না করতে লাগলো। আবিরের কপালে চুমু দিয়ে বলল, এটা আমার জন্য? হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে। আবিরের সৎবোন আবিরের ফোন দিয়ে আসতে বলে দিল। আবিরের মামি উঠে বলল, অনেক শুকিয়ে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করস না। মামি তোমাকে কাছে আমি জীবনেও মোটা হব না। দেখো আমি আগে থেকে অনেক মোটা হয়েছি। কই, যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার গরম করে দিই। মামি আমি থাকবো না, হোটেলে উঠবো। হোটেলে কেন উঠবি? মার খেতে না চাইলে রুমে যা। তুলি, ওকে নিয়ে যা তো। আবিরের ভাই বোন তুলি মিলে জোর করে নিয়ে যেতে লাগলো। আবির নিজের রুম দেখে বেশ অবাক হয়ে গেল। আবির ভ্রুকুচকে তাকিয়ে বলল, মামি এখন আমার রুম গুছিয়ে রাখে? আম্মু না, ফুপি রাখে। এই রুমে কাউকে আসতে দেয় না। উনি আবার আমার রুম কেন গুছিয়ে রাখে? ফুপি তোর জন্য অনেক কান্না করে রে। ভাইয়া, তুই ফুপিকে কখনো বুঝতে পারস নাই। রাগ কথা কিছু শুনতে চাই না। আবির ব্যাগটা রেখে গোসল করতে চলে গেল। গোসল করে পোশাক চেঞ্জ করে ফোনটা পকেটে নিয়ে নিচে গেল। আবিরের মামি আবিরকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাবার খাওয়াই দিতে লাগলো। আবিরের খাওয়া শেষ হইলে বসার ঘরে গেল। আবির দেখে ওর আম্মু আবিরকে কিছু বলবি, সাথে সাথে ফোন বেজে উঠল। আবিরের আম্মু দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরলো। আবির সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো। আবির ফোনটা বের করে কল রিসিভ করলো। আবির ওর আম্মুকে সরিয়ে দিয়ে কল রিসিভ করলো। ওই পাশ থেকে কান্নার শব্দ আসতে লাগলো। আবির বলল, তিশা কামব্যাক করো তো। এত রাগ হচ্ছে না? তুমি কোথায়? আমি তো মামার বাসায়, তুমি পৌঁছে যাও নাই? কি পৌঁছাবো? আমি আমার ফ্রেন্ডদের বাসায় উঠেছি। তুমি পরের স্টেশনে আসো, তোমার ছেলেকে নিয়ে যাও। এই ছেলেটাকে নিয়ে পারি না। আমি অফিসে কাজে তো ব্যস্ত থাকবো, ওকে কিভাবে দেখবো? কি হয়েছে ভাইয়া? কার সাথে কথা বলো? আমি কিছু জানি না, তুমি ওকে নিয়ে যাও। আচ্ছা আমি আসছি। আবির কল কেটে দিল। আবিরের মামি বলল, কোথায় যাবি? আর বলো না মামি, একটা ছেলে হয়েছে, আমাকে ছাড়া কিছু বুঝে না। সবসময় নানা নানি দাদিমা দাদু কাছে যাবে বাহানা করে। এখন নানার বাড়ি পাঠিয়ে দিলাম। আমাদের স্টেশনে পরে স্টেশন নেমে পড়ছে, ট্রেনও পাচ্ছে না, কান্না শুরু করছে আমার কাছে আসার জন্য। সবাই অবাক হয়ে তাকালো। আবিরের আম্মু বলল, কি? আমার দাদু ভাই হয়েছে? এখন বৌমাকে বল এখানে আসতে, তারপর ও নানু বাড়িতে যাবে। হ্যাঁ, এখন তোর বাইক নিয়ে সোজা ওদের দুইজনকে নিয়ে আসবি, যা তাড়াতাড়ি। সবাই জোরাজোরি করলে আয়ান বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। 1 ঘন্টা জার্নি করে চলে যায় তিশাকে কল দিতে। তিশা স্টেশনে চলে আসলো। আবির আরিয়ানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আরিয়ান রেগে আবিরকে বলতে লাগলো, তুমি পচা বাবা, তুমি আমাকে ভালোবাসো না। আই এম সরি বাবা, আর এমন করবো না। চলো তোমাদের যেতে হবে। তিশা মামি সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি যাব, তোমার আম্মু যদি জানে আমি কোন বাড়ির মেয়ে। ওইসব দেখার সময় আমার নাই। আবির লাগেজ পিছনে বেঁধে দিল। তিশা উঠে বসলো। আরিয়ান সামনে বসলো। তিশা ওর বান্ধবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসায় পৌঁছাতে জ্যামের কারণে 8টা বেজে গেল। আমির বাসার ভিতরে বাইক থামালো। বাইকের শব্দ শুনে তুলি ওর ভাই বোন দৌড়ে নিচে এসেছে। আরিয়ানকে দেখে কোলে তুলে নিল। আরিয়ান তো অবাক হয়ে বলল, এই এই, কে আপনারা? আমাকে কিডন্যাপ করছেন কেন? আব্বু আম্মু আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল, তোমরা আমাকে বাঁচাও। আরিয়ানের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আবির বলে উঠে, কিডন্যাপার না, তোমার চাচ্চু 2টা ফুপি হয়। আরিয়ান বলে ওঠে, ও আগে বলেন তো কিডন্যাপের মতো দূরে নিয়ে যাচ্ছেন কেন? আরিয়ানের কথা শুনে হেসে বলে, ভাইয়া, এইটা তো দেখি আমার কপি। হ্যাঁ তোর মতো কিছুটা স্বভাব পেয়েছে, কিভাবে যে পাইলো। আমার ভাতিজি, তাই। যাই হোক, আসসালামু আলাইকুম ভাবি। আপনাকে তো মনে হয় কোথাও দেখেছিলাম। ওয়ালাইকুম সালাম। আমাকে কিভাবে দেখবে? পরীক্ষার হলে দেখেছে। ও হ্যাঁ, মনে পড়েছে। ভাইয়া, তুই তাহলে আগে থেকেই প্রেম করতি? না, ভিতরে চল। আবির লাগেজ নামিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তুলি তিশাকে নিয়ে যেতে লাগলো। আরিয়ান আর আবিরের ভাই বোন নিয়ে গেলে
আবিরের আম্মু মামি দৌড়ে এসেছে। আবিরকে কোলে নেওয়ার জন্য টানাটানি করতে লাগলো। আরিয়ান বলে ওঠে, উফ, আমাকে 2 ভাগ করে ফেলবেন নাকি? আরিয়ানের কথা শুনে আবিরের মামা সৎ বাবা বলে ওঠে। ছাড়ো দাদু ভাইকে, এভাবে টানাটানি কেন করছো? আবিরের সৎ বাবা কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ দাদু ভাই, তুমি তো দেখি অনেক সুন্দর করে কথা বলো। সৎ বাবার কথা শুনে আরিয়ানের ভাই বলে, আব্বু কি যে বলো, আমরা কোলে নিয়েছি, হুট করে আমাদের বলে আমরা নাকি কিডন্যাপ করছি। অনেক পাক না এটা। সবাই আরিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তিশা আবিরের আম্মুকে দেখে ভয়ে ঢোক গিলতে লাগলো। আবিরের হাত চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি তার মানে আবিরের আম্মু? তিশার কথা শুনে সবাই তিশার দিকে তাকালো। আবিরের মামি বলে উঠে, বৌমা, এভাবে ভয় পাচ্ছ কেন? কই না তো। ভয়ে কি হলো? উনি কি তোমাকে খাবে নাকি? তুমি আমাকে সেদিন কেন বলো নাই? বলার ইচ্ছে হয় নাই তাই বলি নাই। সামনে আসো। এভাবে পিছনে দাঁড়িয়ে আছো কেন? আমাকে এত ভয় কেন পাচ্ছ? না মানে ম্যাম, আপনি যে আবিরের আম্মু প্রথম বুঝতে পারলে আবিরকে নিয়ে কোথাও যেতাম না। আপনি তো অনেক ভালো, উপরে শুধু রাগ দেখান। ভাবিও বুঝতে পারলো ফুপিকে, কিন্তু ভাইয়া কখনোই বুঝলো না। আমার কাউকে বোঝার ইচ্ছে নাই, আর বুঝতেও চাই না। আবিরের মামি তিশাকে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, মাশাল্লাহ, আমার ভাগনার চয়েস ভালো আছে। ধন্যবাদ ম্যাম। আপনার শরীরের অবস্থা কি? আপনি তো অনেক অসুস্থ ছিলেন শুনলাম। এখন আমি তোমাদের দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একদম সুস্থ হয়ে গেছি। আসো সবার সামনে পরিচয় করিয়ে দিই। আবিরের মামি তিশার সাথে সবার পরিচয় করিয়ে দিতে লাগলো। তিশা সবাইকে সালাম দিয়ে পরিচয় হতে লাগলো। আবিরের সৎ বাবা বলে উঠে, আবির, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আবিরের সৎ বাবা আবিরের হাত ধরে কথাগুলো বলল। আবির মিষ্টি করে হেসে বলল, নিজের মা তো কখনো বোঝে নাই, আর আপনি তো কি বলবো, আপনার উপরে আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। সৎ সন্তান আমি, সেখানে আপনার আমাকে অপছন্দ হতে পারে, বাট সেই তো আমার মা ছিল, জন্মদাত্রী মা, সেই তো আমাকে পছন্দ করলো না। আমি তার কাছে বেশি হয়ে গেলাম। আবিরের কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিল। আবিরের চোখের পানি জমা হয়ে গেলে আরিয়ান আবিরের মামার কোল থেকে নেমে দৌড়ে এসে বলে, আব্বু তোমাকে কি কষ্ট দিয়েছে? কই, কেউ না তো। তুমি যাও চাচ্চু আর ফুপির সাথে রুমে গিয়ে খেলা করো গা। আবিরের কথা শুনে আরিয়ান বলে, তুমি আবার হারিয়ে যাবে না তো? এবার আমাকে ছেড়ে গেলে আমি কিন্তু আর কথা বলবো না। আরিয়ানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আবিরের আম্মুর সাথে সবাই হেসে দিল, চোখের পানি মুছতে লাগলো। তিশা, তুলি, শ্বশুর শাশুড়ি, জামাই অবাক হয়ে গেল। সজীব বলে ওঠে, এভাবে হাসছো কেন? তুলি হাসতে হাসতে বলে, হাসবো না আরিয়ান, যেই কথাটা বলল এইটাই ফুপির ডায়লগ। ফুপি ছোট থেকে ভাইয়ার সাথে এমন করে গেছে। ফুপি রাগ করলে কথা বলতো না, আর আরিয়ান সেই রকমই বলছে। এইবার ছেড়ে গেলে কথা বলবে না। ভাইয়া কোথাও শান্তি নাই, সবাই হুমকি দেয়। এটা তো আবির মাঝে মাঝে বলে, খুব রেগে গেলে। ফুপিও রেগে গেলে এইটাই বলতো। ভাইয়া কি লাভ হয়েছে? ফুপিকে সহ্য করতে না পেরে চলে গেলে। তোমার ছেলে সেই তার দাদিমার মতো হয়েছে। সবই কপাল। এই বদমাইশ ছেলে এখানে না থাকলে কি হবে? আম্মুর তো জিদ দিয়ে ভরা, আমাকে আম্মুর মতো করে বকা দেয়। আমি মাঝে মাঝে ভাবি এইটা কেমনে কি, আম্মুর সাথে থাকলে না জানি কি হইতো। সবাই হেসে দিল। আবিরের আম্মু বলল, আমার থেকে দূরে থাকলেও আমার কথা মনে করতে হবে। দাদু ভাই, তুমি যাও, তোমার আব্বু কোথাও যাবে না। এইবার গেলে হাত পা ভেঙে বসিয়ে রাখবো। আবিরের আম্মুর কথা শুনে আবির ভেবাচিকা খেয়ে গেল। তিশা দৌড়ে আরিয়ানের কাছে কোলে তুলে নিল। আরিয়ান বলতে লাগলো, আমাকে ছাড়ো আম্মু, উনি আব্বুর হাত পা ভাঙিয়ে দিবে বলছে, আমাকে ছাড়ো বলছি। সবাই ব্রুকুচকে তাকালো। তিশা বলতে লাগলো, আরে বাবা শান্ত হও। আরে শোনো, আমি তোমাকে যেমন মারি, তুমি দুষ্টুমি করলে তেমন উনি তো তোমার আব্বু আম্মু। তোমার আব্বু যদি দুষ্টুমি করে তাহলে তো তোমার আব্বু মার খাবেই। তোমাকে যে তোমার আব্বু ছেড়ে চলে এসেছিল, তোমার খারাপ লাগছে না? তিশার কথা শুনে আরিয়ান শান্ত হলো। আরিয়ান বলে, হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছে, আব্বু আসলে পচা বাবা হয়ে গেছে। দাদু আপনি আব্বুকে মারেন, আব্বু অনেক পচা। হাইরে পোল্ট্রিবাজ ছেলে একটা। আতিয়া, ওকে নিয়ে যা। আরিয়ানকে নিয়ে চলে গেল। আবিরের আম্মু বলে উঠে, আমরা তোকে কষ্ট দিলেও তোর সন্তান তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ,
জীবনে তো বাবা মায়ের ভালোবাসা পাই নাই। আমার সন্তান সব আবদার পূর্ণ করেছে। ওই আমার মা, ওই আমার বাবা। আচ্ছা, অনেক কথা হয়েছে বৌমা। এসেছে কখন থেকে দাঁড়িয়ে আছে। আবির, বৌমাকে নিয়ে রুমে যা। আবির তিশাকে নিয়ে রুমে যেতে লাগলো। লাগেজ রুমে রেখে খাটে বসতেই তিশা বলে ওঠে, মেজো আম্মুকে কি বলে দেব? তোমার ইচ্ছে। আমার অনেক ভয় লাগছে। আর তুমি সেই দিন আমাকে একবার বলতে তো পারতে। আমি সেই ছোটবেলায় দেখেছিলাম। আমার কি আর তার চেহারা মনে আছে নাকি? যাও ফ্রেশ হয়ে নাও, চেনার দরকার নাই। তিশা উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইলে আবির বলে ওঠে, আমি ক্লাবে যাব। কোথাও যেতে পারবে না। কেন? যদি আমার ফ্যামিলির সম্পর্কে জিজ্ঞেস করে তখন আমি কি জবাব দিব? সত্যিটা বলবে? যদি আমাকে বের করে দেয়? বের করে দিলে চলে যাব, হিসাব শেষ। আরিয়ানকে রেখে দেয় তখন? এত ভেবো না তো। তুলি এসে আবির তিশাকে নিচে আসতে বলল। আবির তিশা নিচে যেতে লাগলো। নিচে গেলে দেখে আবিরের আম্মু সৎ বাবা আরিয়ানকে খাবার খাওয়াতে ব্যস্ত। আরিয়ানের সাথে দৌড়াদৌড়ি করছে। তিশা বলে ওঠে, আরিয়ান এভাবে দাদিমা দাদুকে হয়রানি করে নাকি? চুপচাপ বসে খেলো। আমাদের তো ভালোই লাগছে। আরিয়ান বলে, আমি ঘোড়া ছাড়া খাই না, তুমি জানো না আম্মু? আর দাদু, তুমি ঘোড়া হও তো। আবির বলে ওঠে, আরিয়ান বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোমরা এত কথা কেন বলছো? এখানে আমাদের দাদা নাতির ব্যাপার, তোমরা আমাদের ভিতরে ঢুকবে না তো। আবিরের সৎ বাবা পিঠের উপরে উঠলে আরিয়ান ঘোড়া চালানোর মতো করে খেলতে লাগলো। আবিরের আম্মু এক লোকমা করে খাওয়াই দিতে লাগলো। তিশা আবিরকে বসতে বলল। আবির সজীবের সাথে কথা বলতে লাগলো। হঠাৎ কলিং বেল বাজলে তুলি দরজা খুলে দিল। তুলি কারোর সাথে হেসে হেসে কথা বলে বসার ঘরে আসলে সজীব বলে। সবাই পিছনে তাকাতেই আবির বসা থেকে উঠে পড়ল। সোনালি। আবিরের কথা শুনে সোনালি থমকে গেল। আবিরকে দেখে বলল, তুমি আবির? হ্যাঁ, কেমন আছো? সোনালি দৌড়ে আবিরের কাছে এসে জড়িয়ে ধরলে সবাই হতভম্ব হয়ে গেল। সোনালি আবিরকে বলতে লাগলো, তুমি বেঁচে আছো? এইসব কি করছো? আরিয়ান হুট করে বলে ওঠে, আম্মু, তোমার শত্রু আরেকটা বেড়ে গেল। আরিয়ানের কথা শুনে তিশার আগের লোক নিয়ে তাকালো। আবির বলতে লাগলো, আরিয়ান ফাজিল, মাইর দিব। তিশা উনি সোনালি, আর সোনালি উনি আমার স্ত্রী তিশা। আসসালামু আলাইকুম। সোনালি তিশার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কলেজের ম্যাম না? তিশা রহমান। আপনাকে তো আমি চিনি, বাট আয়ান উনি তো তোমার বড়। বাট তুমি কি বলতে চাচ্ছ আমি ভালো করে জানি, বাট সরি। সোনালি বলে, তোমার ফ্রেন্ড বলছিল তুমি মারা গেছো। আবির হাসতে লাগলো। সোনালি থাপ্পড় মারলে আবির বলতে লাগলো, খারাপ বলেন নাই। সোনালি মারতে মারতে বলে, তুমি আসলে একটা বদমাইশ, আর তোমার ফ্রেন্ডকে আমি পাইলে ওর কপালে দুঃখ আছে। আবির বলে ওঠে, রাইসার কাজিন অ্যাক্সিডেন্ট করে যেদিন, সেদিন আমি বিয়ে করেছিলাম। বুঝতে পারি নাই শেষমেশ সিনিয়র বউ আমার হবে, বাট আমি লাকি আমার বউকে পেয়ে। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সোনালি বলে ওঠে, আমি ও আমার স্বামীকে পেয়ে অনেক লাকি। ওটাই তোমার ছেলে? আরিয়ানের কাছে গিয়ে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আরিয়ান বলে ওঠে, আন্টি, আমাকে আদর করে লাভ নেই। আমার আব্বুকে জড়িয়ে ধরে ভুল করছেন। আপনি আম্মুর শত্রু হয়ে গেছেন। আরিয়ানের কথা শুনে সোনালি বলে ওঠে, ও মা, কেন? আমি কি করলাম যে? আরিয়ান কিছু বলার আগেই তিশা বলে, আরিয়ান মার খাবে। সোনালি আরিয়ানের গালে চুমু দিয়ে বলে, তুমি কি জানো আমি তোমার আম্মু হওয়ার কথা ছিল, বাট তোমার আব্বু আমাকে রিজেক্ট করে তোমার আম্মুকে বিয়ে করে নিল। আরিয়ান বলে ওঠে, আপনি আম্মু হলে ভালোই হতো। আমার আম্মু খালি রাগ দেখায়, আমি কিছু বললেই রেগে যায়। কথাটা বলে আরিয়ান নিজের মুখ চেপে ধরে বলল, আবির বলে ঢোকে। সোনালি, ফালতু কথা বলো না, আমার ছেলেটা বুঝদার বেশি। এই সবাই খেতে বসো, অনেক কথা হয়েছে। সোনালি মা, তুমি ফ্রেশ হয়ে আসো, আর তোমরা বসো। মামির কথা শুনে সবাই বসে পড়ল। সবাইকে খাবার দিতে লাগলো। সবাই খাবার খেতে লাগলো। সোনালি ফ্রেশ হয়ে বসলে হঠাৎ আবিরের আম্মুর গলায় ভাত আটকিয়ে গেলে তিশা পানি ঢেলে পানি এগিয়ে দিয়ে বলল, মেজো আম্মু, পানিটা খেয়ে নেন। আবিরের আম্মু ঢকঢক করে পানিটাই খেয়ে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আবিরের আম্মু বলল, কি বলো তুমি? না মানে সরি আন্টি। তুমি আমাকে মেজু আম্মু বললে না? এইটা তো আমাকে তোয়ামনি বলতো। তুমি কি তোর বান্ধবী নাকি? তোয়ামনি আবার কে? মেজো আম্মু, আপনি আমাকে মনে রেখেছেন? মানে তুমি তোয়ামনি? তিশা মাথার নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার তোয়ামনি।
প্লিজ মেঝো আম্মু, রেগে যাবেন না। আম্মু, আমি কি করছি? আমার সাথে কেন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন? আম্মুর কাছে শুনেছি আপনি আমাকে অনেক ভালোবাসতেন। আমি আমার আম্মুর থেকে আপনার কাছে বেশি থাকতাম। আপনাকে নাকি আম্মু হিসেবে জানতাম, বাট আপনি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করলেন? তিশার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবিরের আম্মু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবির অবাক হয়ে বলে, তোমার নাম তুয়ামনি? আগে তো বলো নাই, তোমাকে তো সবাই তিশা বলে ডাকে। মেঝো আব্বু আমার নাম চেঞ্জ করে দিয়েছিল, তাই সবাই আমাকে তিশা বলে ডাকে, বাট আমার প্রথম নাম তোয়ামনি ছিল। আবিরের আম্মু তিশাকে জড়িয়ে ধরলো। তিশা আবিরের আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেঝো আম্মু, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? আমি কারো উপরে রেগে নাই। আমি তোকে অনেক মিস করি রে মা। তুই প্রথম আমাকে মা বলে ডেকেছিলি। আমি কি তোকে ভুলে যেতে পারি বল? বাট তুই আমার ছেলের বউ, আমি ভাবতে পারছি না। আবির বিয়ে করেছে দেখে অনেক কষ্ট লেগেছিল, যে আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করেছে। আজকে আর কষ্ট হচ্ছে না, আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসে দিয়েছে। তুই আমাকে সেদিন কেন বলিস নাই তুই তোয়ামনি? আমার তোমার চেহারাটা ভালো করে মনে নেই। 5 বছর বয়সে আমাকে ছেড়ে চলে তো এসেছিলে। আবির যদি সেদিন বলতো তুই বড় ভাইয়ের মেয়ে, তাহলে তো আমি বুঝেই যেতাম তুই তোয়ামনি। আবির, আমি ভয় পেয়েছিলাম যে আপনি আমাদের মেনে নেবেন না। একবার তো বলে দেখতে পারতি। আপনি তো এই গ্রামের নাম শুনতে পারেন না, আর ওই বাড়ির মেয়েকে এত আদর। আপনাকে বোঝা তো দেখি অনেক কঠিন। তোদের বিয়ে কিভাবে হলো? আবির প্রথম থেকে সব খুলে বলল। আবিরের কথা শুনে আবিরের আম্মু বলল, ভালো কাজ করেছিস, একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস। তিশা আবিরের আম্মুর সাথে কথা বলতে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আবিরের আম্মু তিশাকে 1 সেকেন্ডের জন্য ছাড়লো না। আবির আরিয়ান একসাথে ঘুমিয়ে গেল। সকালে ভোরে উঠে আয়ান কাজে বের হয়ে যায়। কাজ শেষ করে সন্ধ্যার দিকে ওর বন্ধুদের সাথে দেখা করে। 3 দিন পর আবির বাসায় গেলে আরিয়ান আবিরের সাথে কথা বলল না। আবির আরিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি জানো, এই 3 দিন কাজ করে আমি ছুটি পেয়েছি, তোমাকে নিয়ে ঘুরতে পারবো। প্লিজ রাগ করে থেকো না। তিশা, রেডি হও, তোমাদের বাসায় যাব, আমার কাজ শেষ। আজকে যাবি? আর কয়েকদিন থেকে যা। না, 3 দিন ছুটি পেয়েছি, ওইখানে 3 দিন থেকে চলে যেতে হবে। আর মামি মেডিসিন খেতে থাকেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দোয়া করিস। আবির আরিয়ানকে কোলে নিয়ে রুমে গেল। আবির আরিয়ানের রাগ ভাঙাতে লাগলো। তিশা সব গুছিয়ে নিল। 3 জন রেডি হয়ে সবার থেকে বিদায় নিতে লাগলো। আরিয়ানকে জড়িয়ে ধরে সবাই আদর করতে লাগলো। আরিয়ান সবাইকে ফ্লাইং কিস দিয়ে টাটা দিয়ে গাড়িতে উঠে পড়লো। 3 জন স্টেশনে গিয়ে নামলো। 3টা টিকিট কেটে ট্রেনে উঠে পড়লো। ট্রেন আপন গতিতে চলতে লাগলো। আবির আরিয়ানের সাথে খেলতে লাগলো। তিশা বলে ওঠে, আয়ান, তুমি কি মেঝো আম্মুর উপর এখনো রেগে আছো? কারোর উপরে রেগে নাই, কিছু অতীত কখনো ভুলান না। আবিরের কথা শুনে কিছু বলল না। 3 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে ভ্যান নিয়ে যেতে লাগলো। তিশা আরিয়ানকে সবকিছু দেখাতে লাগলো। তিশাকে এভাবে খুশি হতে দেখতে পেয়ে আবিরের অনেক ভালো লাগলো। তিশার বাসার সামনে ভ্যান থামালে আবির টাকা দিয়ে দিল। 3 জন গেট দিয়ে ঢুকতেই ভিতরে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। তিশার আম্মু দৌড়ে এসে তিশাকে জড়িয়ে ধরলো। তিশার সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আবিরের আব্বু এগিয়ে আসলে আবির কিছু বলার আগেই আবিরের আব্বু শক্ত করে জড়িয়ে ধরলো। আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এত বছর পর নিজের বাড়ির কথা মনে পড়লো। আবির, এই বাড়িটাও তোর। তুই কেন তিশাকে নিয়ে দূরে চলে গিয়েছিলি? আবির, আমার উপরে তোর রাগ, তাই বলে তুই কষ্ট করে চলবি? আবির প্লিজ, আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ছি। আবির সাথে সাথে ওর আব্বুর হাত দুটো জড়িয়ে ধরে চুমু দিতে দিতে বলল, এইসব কি করছেন? প্লিজ এভাবে ক্ষমা চাইবেন না। আর আমি এখানে কেন আসব? আমি কারো ঘাড়ে বসে থাকতে চাই না, তাই এখানে আসি নাই। এগুলো তো সব তোর। আপু, এই পিচ্চিটাকে আমার ভাগনা নাকি? আরিয়ান, সবাইকে সালাম দাও। উনি তোমার নানা, নানি, মামা, খালামণি। আরিয়ান সবাইকে সালাম দিয়ে বলে, আচ্ছা আব্বু আম্মু, তোমাদের যেই দেখে সেই জড়িয়ে ধরে কান্না করে কেন? আবিরের আব্বু আরিয়ানকে কোলে তুলে কেঁদে দিয়ে সারা মুখে চুমু দিয়ে বলে, মাশাল্লাহ, আমার কলেজার টুকরা। আরিয়ানকে সবাই কোলে তুলে আদর করতে লাগলো। আবির তিশা সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আবিরের সৎমা বলে ওঠে, আবির, আমি তোমার সৎমা হতে পারি, তাই বলে তুমি একবার এখানে আসতে পারতে। তুমি এভাবে তিশাকে নিয়ে চলে গিয়ে কি ঠিক করেছো? আমরা বাঁচবো কতদিন? সন্তান নাতিপুতি নিয়ে তো শেষ বয়সে সবাই থাকতে চায়। এভাবে আমাদের বঞ্চিত করতে পারলে? আর তোমার আব্বু সব কিছু তোমার নামে লিখে দিয়েছে।
আমরা কেউ কিচ্ছু নেইনি, আর আমার সন্তানরা এক চিমটি সম্পদও নেইনি। তোমার আব্বু যা আছে সব তো তোমার। আমার সম্পদের দরকার নাই, আমার ভালোবাসা দরকার। আপনাদের দোয়ায় আজ আমি নিজের বাড়ি করেছি, গাড়ি করেছি। আমার থাকার জায়গার জন্য আর কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আব্বু, আপনি ভাইয়া আপুদের সমান সব লিখে দিয়েন। তোর নামে লিখে দিয়েছি, তোমার ইচ্ছে কি করবে? আয়ান সবার সাথে ভিতরে গেল। তিশা নিজের রুমে চলে গেল। সবার সাথে হাসি খুশিভাবে সময় কাটিয়ে ভাই বোনদের সমান সমানভাবে সবকিছু ভাগ করে দিয়ে আবির তিশা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিশা আবিরের কাঁধে মাথা দিয়ে বলল, সব কিছু ওদের লিখে দিলে? তোমরা আমার মূল্যবান জিনিস, তোমরা সারা জীবন এভাবে পাশে থাকলে আমার ওইসব কোনো দরকার পড়বে না। আবির তিশার হাত ধরল। তিশা আবিরের হাত শক্ত করে বুকে জড়িয়ে চুমু দিল। আবির তিশার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। সমাপ্ত।